আমরা মনে হয় শুরু করতে পারি, হ্যাঁ। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা শুরু করলাম, হ্যাঁ। জি স্যার। আমাদের আপনারা যে পরীক্ষাটা দিচ্ছেন, ওসপি, আপনাদের ব্লক ছিল ইনফেকশন এবং হিমাটোলজি। প্রথম কথা হচ্ছে ওসপি পরীক্ষাটা আসলে সবচেয়ে খুব কঠিন পরীক্ষা। এই জন্য কঠিন পরীক্ষা যে এখানে আপনার মেডিকেল সায়েন্সের আপনার মানে আপনি যে সিস্টেমটা পড়বেন তার সবচেয়ে বেশি পুঙ্খানু পড়তে হলো ওসপির জন্য। এই জন্য ওসপি কোশ্চেনটা একটু ডিটেলস কঠিন হয়। আর ওসপিতে আসলে দেখা যায় যে অনেক সময় ডায়াগনোসিস পারে মানে পেরে অনেক সময় পারা যায় না, কারণ অনেক সময় থট ব্লক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনারা ওসপি করতে গিয়ে অনেক সময় অনেক জানা জিনিস ভুল হয়। এই জন্য ওসপি যখন পড়তে হবে তখন আসলে ওসপি বারবার পড়তে হবে। এবং ওসপি তো আপনারা জানেন যে কিছু কমন ওসপি থাকবে। অনেক সময় ওসপি ডায়াগনোস করা সহজ হয় কিন্তু পরবর্তী স্টেম গুলো পারা কঠিন হয়। আবার কখনো কখনো দেখা যায় বোঝা যায় না কোনটা কি। এর জন্য ওসপিটা আসলে একটা দক্ষতার ব্যাপার। এবং এটা হচ্ছে উপস্থিত বুদ্ধির মতো, মানে ওই সময় এট প্রেজেন্ট আপনার ব্রেন কতটা কাজ করে। এই জন্য সবসময় ওসপিড দেওয়ার আগে রিল্যাক্স থাকতে হবে, প্যানিক হওয়া যাবে না, এবং মনে রাখতে হবে যে আপনি একটা যদি কোথাও খারাপ হয় আরেকটা ভালো হয়ে সেটা আপনি রিকভার করতে পারেন। তাহলে আমরা আমাদের ওই যে ওসপি ছিল, যে ওসপিতে আমাদের খুব সম্ভবত 12টা না 13টা মনে হয় স্টেশন ছিল। তো আমরা যে ওসপি তো আসলে এভাবে করা কঠিন হয়ে যায়, ইনফেকশন এবং হিমাটোলজি। কারণ ওসপিতে একটা কিছু ইমেজিং থাকে, কিছু পিক্টোরিয়াল থাকে, ইসিজি থাকে, এক্সরে থাকে, সিটি থাকে, হ্যাঁ। যাই হোক, তাহলে আমরা শুরু করলাম। আমাদের প্রথম যে ওসপিটা ছিল, এই ওসপিটা ছিল স্টাডি দা ইমেজ এন্ড আনসার দা ফলোইং। আপনাদের যদি ইনফেকশাস ডিজিজ ছিল তো সেক্ষেত্রে আমাদের সিটি, এমআরআই এগুলো যতটুকু সম্ভব আমি ওর মধ্যে রাখার চেষ্টা করতেছি। তো এটা তো আসলে একটা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, বোঝাই যাচ্ছে এটা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। এবং এটা যে একটা লিভারের একটা অংশ, সেটা মোটামুটি আপনারা যেহেতু মেডিসিন ওয়ার্ডে কাজ করছেন আমার মনে হয় আপনাদের এই ধারণাটুকু আছে, হ্যাঁ। তো লিভারের মধ্যে একটা বোঝা যাচ্ছে এটা লিশন আছে, হ্যাঁ। তো এখানে লিশনের মধ্যে তাহলে আমাদের যে কোশ্চেন গুলো কি ছিল, কোশ্চেন গুলো ছিল হোয়াট ইজ দ্য সিটি ফাইন্ডিং, হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, নেম দ্য আন্ডারলাইং প্যাথোজেন এবং ডেফিনেট হোস্ট। অনেক সময় দেখা যায় যে ওই ওসপি কোশ্চেনের মধ্যে ক্লু দেওয়া থাকে, যেমন এখানে এখানে কিন্তু আন্ডারলাইং, এই জন্য ওসপি যখন দেখবেন নিয়ম হচ্ছে যে খুব দ্রুত কোশ্চেন গুলো পড়ে ফেলানো, কারণ অনেক সময় কোশ্চেন থেকে কিন্তু হিন্টস পাওয়া যায়। Three other investigation to appropriate investigation appropriate in this case and mention for treatment option। এখানে ট্রিটমেন্ট অপশন চাওয়া হয়েছে চারটা, তিনটে ইনভেস্টিগেশন। ওসপির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো ওসপির জন্য, যে একটা ডেফিনেট সাইন সিমটম এগুলো কিন্তু খুব বড়। কারণ ওসপির জন্য যখন পড়বেন তখন আপনাকে এগুলো মাথায় রাখতে হবে যে একটা ডায়াগনোসিস কি, ফাইন্ডিং কি, এটা ডায়াগনোসিস কি, এটা তিনটা, ছয়টা করে আপনাকে সাইন, ছয়টা করে সিমটমস এবং ইনভেস্টিগেশন ছয়টা জানতে হবে। আবার স্পেসিফিক ইনভেস্টিগেশন কি, কনফার্ম করার জন্য কি ইনভেস্টিগেশন, স্পেসিফিক ট্রিটমেন্ট থাকলে বা স্পেসিফিক ট্রিটমেন্ট, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এভাবে আপনাকে পড়তে হবে। কমপ্লিকেশন থাকলে কমপ্লিকেশন পড়তে হবে। তাহলে সিটি স্ক্যানটা যদি আমরা আবার দেখি তাহলে দেখেন এই সিটি স্ক্যানের ফাইন্ডিং এ কি দেখা যাচ্ছে। এখানে একটা যাচ্ছে একটা সাদা একটা আপনার একটা রিং এর মতো দেখা যাচ্ছে, তার এখানে কতগুলো এই যে হাইপোডেন্স মানে এর ভিতরে একটা বলের ভিতরে অনেকগুলো ছোট ছোট বল মনে হচ্ছে। তাহলে আমরা তো জানি, আপনারা যদি ইনফেকশন ডিজিজ জানেন যে এখানে একটা জিনিস কি হইতে পারে, একটা লিভার অ্যাবসেস হইতে পারে, এরকম একটা ইকসল হতে পারে। কিন্তু যদি ইনফেকশাস ডিজিজ তাহলে এখানে হওয়ার সম্ভাবনা বেশি কি, এটা হচ্ছে যে একটা ওয়ান লার্জ হাইপোডেন্স এন্ড মাল্টিপল স্মল হাইপোডেন্স এন্ড সার্কেল বাই রিং বা রিম। অর্থাৎ একটা লার্জ হাইপোডেন্স আছে এবং মাল্টিপল ছোট ছোট হাইপোডেন্স আছে যেটা এনসার্কেল বাই ক্যালসিফাইড রিম। তাহলে দেখেন এই যেখানে 2 নম্বর আছে, লার্জ যে লেখছেন তার জন্য 1 নম্বর, হাইপোডেন্সের জন্য 1 নম্বর, স্মল মাল্টিপল যে স্মল আছে এটার জন্য 0.5 নম্বর। আর ক্যালসিফাইড যে একটা রিং বা ক্যালসিফিকেশন যে আছে এটা যে বলতে পারছে তার জন্য 0.5 নম্বর। তাহলে এইগুলো মিলায়া হচ্ছে 2 নম্বর পাওয়া গেছে। তো স্পিন নম্বরগুলো সাধারণত ভাবে ভাগ ভাগ করে থাকে, রাইট, লেফট, মাল্টিপল, সিঙ্গেল, হ্যাঁ। এখানে হয়তো আমরা বলি না এটা তো রাইটে আছে, তাহলে আমরা রাইট লোব অফ দা বললে ওটার জন্য লিভারের জন্য 0.25 থাকতে পারতো। তাহলে এটা যেহেতু আমরা খুব একটা বেশি কঠিন করার চেষ্টা করি নাই, সেজন্য একটা লার্জ সিস্ট আছে এবং মাল্টিপল স্মল সিস্ট আছে এবং যে হাইপোডেন্স সিস্ট, এবং এটা যে একটা রিং
ক্যালসিফাইড লিঙ্ক দ্বারা এটা যে আপনাকে সার্কেল করা আছে, এটার জন্য আমাদের নম্বর দেওয়া ছিল 2 নম্বর। তো রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হাইড্রেটিস সিস্ট ইন দা লিভার, ঠিক আছে। তাহলে হাইড্রেটিস সিস্টের জন্য 0.5। দেখেন আপনি যদি তাড়াহুড়া করা শুধু হাইড্রেটিস সিস্ট লেখেন ইন দা রাইট লোব অফ দ্য লিভার, অনেক সময় রাইট লোব লেখার কথা জন্য 2.5 করে দেওয়া দিতে পারে। এখানে আমি কঠিন করি নাই, কিন্তু এক্সামিনার হয়তো বলতে দিতে পারতো যে হাইড্রেটিস সিস্টের জন্য 0.5, রাইটের জন্য 2.25, আর লিভারের জন্য 0.25। তাহলে এইভাবে হইতো। তাহলে দেখেন তাড়াহুড়ো করা যাবে না, পরিপূর্ণ পূর্ণাঙ্গ আনসার দিতে হবে। ওসপিতে ওসপিতে ভালো করাটা কিন্তু অনেকগুলো টেকনিক না জানলে আপনি ওসপিতে ভালো করতে পারবেন না। তাহলে এখানে অনেকে হয়তো হাইড্রেটিস সিস্ট লিখে দিবেন, সিস্ট লিখে দিলে আপনি এখানে কোনো 0.5 নম্বর পাবেন। তাহলে আপনি জিনিসটা জেনেও সবকিছু জানার পরেও আপনি কিন্তু দেখা গেল যে পুরো 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 মানে পূর্ণাঙ্গ নম্বরটা তুলতে পারেন না। এই জন্য ওসপিটা আপনার খুব গুরুত্বপূর্ণ। এগুলো টেকনিক না জানলে, প্র্যাকটিস না করলে ওসপিতে ভালো করা কঠিন হয়ে যায়। নেমড আন্ডারলাইং প্যাথোজেন এবং ডেফিনেট হোস্ট। তাহলে এখন যে হাইড্রেটিস বুঝতে পারবে তার জন্য পরের কোয়েশ্চেন গুলোর কিছু না জানো কিছু নম্বর এখান থেকে পাওয়া খুব সহজ হয়ে যাবে। তাহলে এটা কি কাইনোকক্কাস গ্র্যানুলোসাস, আর ডেফিনিশন হচ্ছে ডগ। এই 2টা নম্বর খুব সহজ হয়ে যায়। এখন মেনশন 3 আদার ইনভেস্টিগেশন টু অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস, মানে 3টা অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন বলতে গেলে এলাইজা এলাইজা করে আমরা যে কোনোকক্কাল অ্যান্টিবডি দেখতে পারি, সিবিসি তে ইউসিনোফিলিয়া থাকতে পারে, শুধু সিবিসি লিখলে হবে না, টান দিয়ে ইউসিনোফিলিয়া লিখতে হবে। চেস্ট এক্সরে করে দেখতে পারি এর জন্য কি কি আছে, অথবা ক্যাসনি টেস্ট। তাহলে এখানে আপনার 2 নম্বর দেওয়া আছে, আপনি এগুলো থেকে এটা লিখলে 1 নম্বর পাবেন, আর এগুলোর জন্য 0.5 দেওয়া আছে। তাহলে এখানে ছিল 2 নম্বর। এখন 4টা যদি আমরা ট্রিটমেন্ট অপশন বলি, তাহলে আমরা তো জানি অ্যালবেন্ডাজল। এখন এখানে আমি হয়তো 4টা ট্রিটমেন্টের জন্য 0.75 করে দিচ্ছি। এখানে হয়তো অ্যালবেন্ডাজের জন্য হয়তো দেওয়া থাকে 0.5, আর ডোজটা লেখার জন্য আপনার দেওয়া সময় দেওয়া নম্বর দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। সার্জারি একটা অপশন। আর তারপরে যে পারকিউটেনাস পেয়ার্স, যেটা পারকিউটেনাস অ্যাসপিরেশন ইনজেকশন অফ দ্য স্কলোইডিসিডাল এজেন্ট এন্ড রিএসপিরেশন, তাহলে এই পেয়ারটা যে লিখবে তার জন্য নম্বর থাকবে 0.75। হ্যাঁ, তাহলে আমাদের এই দিজাদা ছিল আমাদের উত্তরগুলো। তাহলে আপনি দেখেন এখানে আপনার 10 নম্বরটা পাইতে কতগুলো কষ্ট করতে হবে। কিছু কিছু জিনিস সহজে পাওয়া যাবে, আর কিছু কিছু জিনিস স্পেসিফিক না হলে পাওয়াটা কঠিন। তাহলে এই প্রথম আমরা একটা একটা করে ওসপি পড়বো, এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। এখন আমি 2টা নিচ্ছি যে আপনাদের আনসার কি দিছিলেন। দেখেন একজন লেখছেন সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন শোয়িং মাল্টিপল অ্যাবসেস। হ্যাঁ, তারপরেও কিন্তু যে খাতা দেখছে তাকে একটা মানে হ্যাঁ রাইট লোব অফ দ্য লিভার, তাকে তারপরেও কিন্তু তাকে 1 নম্বর দিছে, যদিও হাইপোটেনসিভ, কিন্তু নিয়ম অনুসারে উনি হয়তো 0.5 পাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু এর বেশি পাচ্ছিলেন না। আমি একটা অনলাইন ক্লাসে আছি, হ্যাঁ পরে তোমার ফোন দেবো না। আচ্ছা, আমি দেখছি রিপোর্ট নর্মাল, রিপোর্টে খারাপ কিছু নাই। আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন তার ডায়াগনোসিস লেখছে লিভার অ্যাবসেস ভুল। তো যে সে আসলে ভুলে ভুলেও কিন্তু সে 1 নম্বর পেয়ে গেছে। তারপর সিবিসির জন্য 0.5 পেয়ে গেছে সে। আর এখানে দেখেন যে উনি এই যে পাস অ্যাবসেস ডেন, এখানে যে এক্সামিনেশন সে দেখছে সে হয়তো একটু মানে তার প্রতি সো কাইন্ড ছিল জন্য তারপরেও সে 2 নম্বর পেয়ে গেছে। আর এটা দেখেন আমি একটা সর্বোচ্চ নম্বর যে পেয়েছে এবং সর্বনিম্ন যে নম্বর পেয়েছে তার আমি এক খাতাগুলো নিলাম আপনাদের, হ্যাঁ। যেখানে এটা সিস্টিগ্লিশন বলছে, মাল্টিপুল বলছে, হ্যাঁ ড্যান্স মার্জিন, এই জন্য সে মোটামুটি ক্লিয়ার পেয়ে গেছে। হাইড্রাটিস সিস্ট 1 নম্বর পেয়ে গেছে। কেন কক্কাস বলতে পারছে, ডগ বলছে 2 নম্বর পেয়ে গেছে। যেরকম ইয়ে এটার জন্য 1 নম্বর পেয়েছে, অ্যালার্জার জন্য 1। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি তার এই যা যা হলো এখানে সে ভালোই নম্বর পেয়েছে। পিয়ার দিছে থেরাপি, এন্টিহেলমিন্থ লেগছে, সে কিন্তু অনেক নম্বরই 3 নম্বর পেয়ে গেছে, 2 নম্বরই দিয়ে দিচ্ছে 3-এর মধ্যে, যদিও তার যে এন্টিহেলমিন্থের মধ্যে এখানে তার উচিত ছিল অ্যালবেন্ডাজলটা লেখার কথা। তারপরেও যে খাতা দেখছে সে তার প্রতি অবশ্যই এই তার প্রতি মানে সফট কর্নার নিয়ে খাতা দেখছে। এখন খাতা যে দেখবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, কেউ সফট কর্নার নিয়ে খাতা দেখতে পারে, কেউ অন্যান্য কর্নার নিয়ে খাতা দেখতে পারে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমি পরের ওসপিতে চলে যাই। কারো যদি কোয়েশ্চেন থাকতে পারে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আর নাহলে আমরা পরের ওসপিতে চলে যাব। আচ্ছা, আমার মনে হয় কারো কোয়েশ্চেন নাই। তা আমরা নেক্সট যে ওসপিতে যাব,
এটা সেকেন্ড যে স্টেশনটা ছিল, এটা ছিল হলো 14 years old girl presented with fever and sudden severe pain in the finger and toes. And her pulse was 110. Locate the PVF and answer the following. যখন একটা কোনো সিনারিও দেওয়া থাকবে, মনে রাখবেন যে এখানে সিনারিওতে ম্যাক্সিমাম সব সময় না, প্রতিটা ইনফরমেশন আমাদের জন্য ভাইটাল। একটা একটা 14 বছর মানে এজ কম, গাল ফিভার আছে, জ্বর নিয়ে আসছে, এবং সাডেন সিভিয়ার পেন ইন দা ফিঙ্গারে পেন আছে, টোজে ফিঙ্গার মানে এখানে পেন হচ্ছে, মানে তার মানে মেন হচ্ছে ফিঙ্গার গুলোতে এবং পায়ের হাত পায়ের আঙ্গুলে ব্যথা করতেছে। পালস হচ্ছে 110-এর মতো। লোক একটা পিভিএফ এন্ড আনসার দা ফলোইং। এখানে এই যে উপরে যে সিনারিওটা, এটা প্রথমে যখন বোঝা যাবেন তখন এটা নন স্পেসিফিক, কিছুই বোঝা যাবে না। তো যখন আপনাকে এই যে পিভিএফটা দিয়ে দিছে, এই পিভিএফটা অন্তত আমাদের পরিচিত নাই, আমার মনে হয় কেউ নাই, যেখানে সিকেল সেল আছে, তাহলে আপনারা হিমাটোলজির আজকে ব্লক করছেন, এখানে সিকেল সেল, তাহলে অবশ্যই এটা একটা সিকেল সেল এনিমিয়া। সিকেল সেল এনিমিয়া, তাহলে দেখেন আমরা তাহলে বুঝতে পারলাম যে সিকেল সেল এনিমিয়ার পেশেন্টের যখন ফিভার হয়, ফিঙ্গার পেন হয়, তাহলে নিশ্চয়ই এটা দিয়ে কোনো একটা যে ইন্ডিকেট করতেছে একটা স্পেসিফিক অবস্থা। তাহলে আমাদের কোশ্চেন গুলো ছিল এই যে একই কোশ্চেন এখানে দিলাম আমরা, কোশ্চেন ছিল পিভিএফ ফাইন্ডিং কি কি, এটা 2 নম্বর ছিল। মেনশন দা 4-6 ফিজিক্যাল ফাইন্ডিং ইউ উইল সার্চ ইন দিস পেশেন্ট। আমরা এই পেশেন্টে কি কি 5-6টা ফিজিক্যাল ফাইন্ডিং পেতে পারি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য রিজন অফ কারেন্ট সিনারিও, এই যে সিনারিওটা, এটা কারণটা কি। নেম ফর আদার সিমিলার অ্যাকুইট ক্রাইসিস, এটা তো কোশ্চেন, এই কোশ্চেনটা আসলে কিন্তু করাটা উচিত হয় নাই। এটা দিয়ে আপনাকে ওইটা ক্রাইসিস, সিকেল সেল ক্রাইসিসটা আপনাকে একদম ক্লিয়ার কাট বলা দেওয়া হয়েছে। যখন আপনি একটু বড় পরীক্ষা দিবেন তখন দেখবেন যে যখন এটা মডারেশন হবে তখন কিন্তু এখানে একটু চেঞ্জ আসতে পারে, যে আপনাকে আর 4টা কমপ্লিকেশন কি হইতে পারে, বা ক্রাইসিস অ্যাকুইট কমপ্লিকেশন কি হইতে পারে, এভাবে দেবে। ক্রাইসিস শব্দটা সরাসরি এখানে দিবে না, কারণ যেহেতু আমরা এটা ক্রাইসিস নিয়ে আলোচনা করতেছি। রাইট ডাউন 4 সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর দ্য কারেন্ট সিচুয়েশন। তাহলে আপনি তো জানেনই, আপনারা যখন পরীক্ষা দিতে গেছেন আপনার কায়দার থ্যালাসেমিয়া অথবা সিকেল সেল এনিমিয়া, তাহলে ওসপি যখন পড়বেন তখন এইটা প্রতিটা ধরে নেবেন, সিকেল সেল থেকে একটা ওসপি আসতে পারে, থ্যালাসেমিয়া থেকে ওসপি আসতে পারে। তাহলে এখানে আমার 6টা সাইন, আমি এক সময় বললাম যে 6টা সাইন, 6টা সিমটম, 6টা ইনভেস্টিগেশন, 6টা সিমটোমেটিক, যতটুকু মিলে, সবার সব মিলবে না, এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট কি, সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, স্পেসিফিক কমপ্লিকেশন কি, এগুলো থাকলে জানতে হবে। তাহলে পিভিএফ ফাইন্ডিং এ আমাদের ছিল রেড সেল, যেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, অর্থাৎ এখানে রেড সেল গুলো ছিল মাইক্রোসাইটিক ছিল, হাইপোক্রোমিক ছিল, এবং সাথে সাম সিকেল সেল ছিল। তাহলে দেখেন মাইক্রোসাইটিকের জন্য 0.5, হাইপোক্রোমিকের জন্য 0.5, রেড সেল যারা উল্লেখ করছেন তারা ছিল, সাথে সাম সিকেল সেলের জন্য 0.5 হলো 2 নম্বর করেছিল। মেনশন 6 ফিজিক্যাল সাইন্স, এটা তো আপনারা জানেন যে থ্যালাসেমিয়া বা হিমোলাইটিক এনিমিয়ার ফিজিক্যাল সাইন কি থাকে, এনিমিয়া থাকে, ক্যারেক্টারিস্টিক ফেজ, এটা আপনি হিমোলাইটিক ফেজ যেটাই দেন আপনার ক্যারেক্টারিস্টিক পিগমেন্টেশন থাকতে পারে, হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে, লেগ আলসার থাকতে পারে, ইডিমা থাকতে পারে, আরো কিছু যদি যেটা আপনি এখানে বলেন, যদি যেটা আপনার অনেক সময় দেখা যায় যে স্যাররা এখানে প্লাস মাইনাস দিয়ে থাকে, যদি সঠিক হয় তাহলে অনেক সময় দেয়, তাহলে এখানে আপনার 3 নম্বর ছিল 0.5 করে। হোয়াট ইজ দ্য রিজন অফ কারেন্ট সিনারিও, এটা হচ্ছে পেইনফুল ভ্যাজো অক্লুসিভ ক্রাইসিস। তাহলে আপনি যদি পরেটা তো জানেন সিকেল সেলের 4টা 5টা ক্রাইসিস আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই সিকেল সেল দিয়ে কোশ্চেন আসলে অবশ্যই একটা ক্রাইসিস নিয়ে কোশ্চেন আসবেই আসবে। তাহলে এটা ছিল এই যে ফিঙ্গার ছিল, পেন ছিল, সোয়েলিং ছিল, দিস ছিল পেইনফুল ভ্যাজো অক্লুসিভ ক্রাইসিস ছিল। নেম ফর আদার সিমিলার অ্যাকুইট ক্রাইসিস বা ডিসওরিয়েন্টেড, এরকম যদি আরো কতগুলো অ্যাকুইট ক্রাইসিস অথবা ডিস ওরিয়েন্টেশন সম্বন্ধে যদি আপনাকে বলতে বলে তাহলে আপনি কি বলবেন। তাহলে আপনি যেগুলো এরকম বললে, আমরা সিকুয়েস্টেশন ক্রাইসিস আছে, সিকেল চেস্ট সিনড্রোম আছে, স্ট্রোক আছে, প্লাস্টিক ক্রাইসিস আছে। যখন শুনেন সবসময় মনে রাখবেন যে ডেভিডসন যখন পড়বেন তখন ডেভিডসনের বক্স সিনারিও ছবি, আমি একটা কথা সবসময় বলি, ডেভিডসন ইজ এ কিপন বই, মানে এত কিপন এত কিপটা সে, সে যদি একটা ছবি দেয় এর অনেক মহত্ব, আপনি সেই ছবিটাকে দিবে মনে করবেন যেটা সে এমনি দেয় নাই, মানে সে না পারতে দিছে। হ্যাঁ, কিপন লোক যখন যেরকম, তাহলে ডেভিডসনের একটা ছবি, একটা ফিগার, একটা বক্স অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আর ডেভিডসনের যে ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ওসপিতে আপনাকে ডেভিডসন দেখে স্যাররা সাধারণত মেডিসিনে কোয়েশ্চেন করবে। তাহলে দেখেন সিকেল সিকুয়েস্টেশন ক্রাইসিস আছে, সিকেল চেস্ট সিনড্রোম আছে, স্ট্রোক হইতে পারে, প্লাস্টিক ক্রাইসিস, এগুলো দেখেন ডেভিডসনের চার্ট করে দেওয়া আছে। আমি সময়ের জন্য ডেভিডসনের ওই পেজগুলো আনতে পারি নাই,
কারণ এগুলো করতে তো আসলে অনেক সময় লাগে, কিন্তু আপনারা নিজেরা যদি ডেভিশন দেখেন দেখবেন যে এই ওই পেজের এখানে এখানে দেওয়া আছে। এখন ফর সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর কারেন্ট সিনারিও, অর্থাৎ এইটার জন্য এখন যে ক্রাইসিসটা হয়েছে, আমাদের যে ভ্যাজো অক্লুসিভ ক্রাইসিসটা হয়েছে, সেটার জন্য আমাদের 4টা সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া দেখতে হবে। তাহলে এটা ডেভিশনে দেওয়া আছে, আমরা শুধু তুলে দিছি যে এটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ হাইড্রেশন, অক্সিজেনেশন, এডুকেট অ্যানালজেসিয়া, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, টপ আপ ট্রান্সফিউশন। তাহলে এই কতগুলো যে শব্দগুলো আছে এগুলো তো আপনাকে লিখতে হবে। তাহলে এখান থেকে 4টা লিখলে আপনি নম্বর পেয়ে যাবেন। তাহলে দেখেন এটা আমরা জানি না এটা আপনারা কেমন করছেন। আচ্ছা, এখানে যে পেয়েছেন এটা 0। হ্যাঁ, উনি এখানে দিছে যে উনার হয় না কোনটা নর্মোসাইটিক, হ্যাঁ, নর্মোকমিক এনিমিয়া উইথ থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে। তাহলে এটা যে পিভিএফ থেকে তো ওনার বোঝারই কথা না। আর তারপরে মেনসোসিক ফিজিক্যাল ফাইন্ডিং, এটা কত 2। আচ্ছা আচ্ছা, হুম, এখানে আসলে এনিমিয়া, হ্যাঁ এখানে, আচ্ছা যাই হোক। আর হোয়াট ইজ দ্য কারেন্ট সিনারিও এ প্লাস্টিক এনিমিয়া, অনেক সময় কিন্তু যদি আপনি মেন ডায়াগনোসিস ভুল করেন তাহলে অনেক সময় কিন্তু অনেক স্যার নম্বর দিতে চায় না, এটা স্যার টু স্যার বেরি করে। এ প্লাস্টিক এনিমিয়া তো হওয়ার কোনো কারণই নাই। তারপরে আর তাহলে তার মোটামুটি বাকি সবগুলোই তার ভুল হয়েছে, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা যায় যে এইটা যিনি দেখছেন তিনি যেহেতু এটাই ভুল করছে, উনি পরে কোনো কোনো কিছুই উনি আর নম্বর দেন নাই। হুম। আচ্ছা, দেখা যায় পিভিএফ টা দেখা যাচ্ছে কি যিনি বেশি নম্বর পাইছেন মাল্টিপল সিকলসের আছে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, হ্যাঁ মাইক্রোসাইটিকটা রেখা আছে, উনি কিন্তু হাইপোক্রোমিক বলে নাই। হ্যাঁ, তাহলে মাল্টিপল এটা আপনার যেটা আছে সিকেল সেল আছে, মাইক্রোসাইটিক আছে। আচ্ছা, আর এখানে তো 3 নম্বর তিনি পেয়ে গেছেন উনি। আর মোটামুটি তো যা দেখা হলো যে প্লাস্টিক ক্রাইসিস এগুলো ওনার মোটামুটি ভালো হয়েছে। সিকেল সিকেস্ট মানে এই ইনি যিনি লেখছেন ওনার হয়তো এই যে সিকেল সেল কমন পড়ে গেছে, দেখেন উনি একদম 9 নম্বর পেয়ে গেছেন। তাহলে একজন পেশেন্ট প্রায় শূন্যের কাছাকাছি, আর একজন পেয়ে গেছেন টোটাল 9। তাহলে দেখেন এই জন্য আপনাকে, আপনি ওসপি এমন একটা জিনিস যদি আপনি ভালো পারেন তাহলে দেখবেন যে ভালো নম্বর পাবেন। হ্যাঁ, উনি সবই পাইছে, তার মানে এই কোশ্চেনটা ওনার কমন ছিল, উনি এটা সবই আনসার করতে পারছেন, যে কারণে ওনার দেখা গেছে যে সব ধরনের এই ওনার নম্বরটা হয়ে গেছে। তো অস্পি যে 9 নম্বর যে আগায় গেল, এটা তার আরেকটা সেন্টার যদি পুরো ভুলও হয় তাহলে ওইটা সে ওভারকাম করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরের কোয়েশ্চেন চলে যাই। 3 নম্বর, যেহেতু এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমরা 3 নম্বরে চলে যাই। তো ওসপিতে আসলে নির্ভর করে যে আপনাকে যেভাবে আর কি এক্সামিনার দিবে। ওসপিতে আসলে যারা খাতা দেখে তাদের খুব বেশি কিছু করার থাকে না। হ্যাঁ, একটু এদিক সেদিক ছাড়া, কারণ এটা সাধারণত ডিরেকশন দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে, সেই উত্তর অনুসারে খাতা কাটা হয়। কোনো যদি কোয়েশ্চেন মনে হয় যে এটা এটার সাথে ম্যাচ করতে পারে বা এরকম হয়, তখন অনেক সময় এক্সামিনার নম্বর দিয়ে দেয়। যাই হোক, এটা আমাদের পিক্টোরিয়াল ছিল, 2টা পিক্টোরিয়াল ছিল। প্রথম যে এ আর বি ছিল, এটা ছিল যে 25 years old female presented with high grade fever, joint pain, হ্যাঁ, টু লোকাল হসপিটাল, মানে সে তার ফিভার ছিল এবং জয়েন্ট পেন ছিল, এবং এটা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে। এই যে একটা ছবিটা, এটা তো একটা টিপিক্যাল আপনাদের একটা ছবি, এটা পারফোরিক স্পট আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে পেশেন্টের হ্যামোরেজের ফিচার আছে, পারফিক স্পট আছে, ব্রুইশ আছে, ইকাইমোসিস আছে। এইটাই তো একটা পেশেন্টের, আর তেমন খুব একটা কিছু বোঝা যায় না। কেউ যদি বলতে পারেন যে এটা হয়তো একটু সোয়ালেন মনে হতে পারে, যাই হোক, কিন্তু এখানে কমন যে ফাইন্ডিং যেটা কারোই মিস করা উচিত না, এটা কিছু পারপরিক স্পট আছে, কিছু ব্রুইশ বলতে পারেন, অথবা ইকাইমোসিস আছে, ফিভার আছে, হাই গ্রেড জয়েন্ট পেন আছে। তাহলে তো এখন আমরা কোশ্চেন গুলো যাই, তাহলে এখানে তো কিছু ক্লু দেওয়া আছে। তাহলে তাহলে পিক্টোরিয়াল ফাইন্ডিংটা আপনি লিখবেন 6টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা হিউজ ডায়াগনোসিস, এবং এটা খুব কমন, এবং এটা আমার মনে হয় প্রতিটা স্টুডেন্টের মেডিসিনের মুখস্থ থাকা উচিত। একটা যে পারফরিক স্পট থাকলে 6-7টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, 6টা ফিজিক্যাল সাইন। তাহলে যে ডায়াগনোসিস গুলো বলতে পারবে তার জন্য কিন্তু ফিজিক্যাল সাইন খুব একটা কঠিন না। আপনারা হয়তো দেখেন মাল্টিপল পারপুরিক স্পট অ্যানিকাইমোসিস ওভার দা বোথ লেগ, তা এটা আমি হয়তো ভাগ করে দেই নাই, কিন্তু ভাগ করে দিলে এখানে 2.5 মাল্টিপুলের জন্য বা পারপুরিকের জন্য 2.5, ইকাইমোসিস জন্য 2.5, বোথ লেগ যে লিখবে তার জন্য 0.25, 0.25 করে থাকবে। তাহলে 0.25 করে 4টার জন্য। তাহলে দেখেন সব সময় করে একটি ওসপি লেখার জন্য একটা অভ্যাস করবেন যে আপনি সব সময়
এভাবে বলবেন যে মাল্টিপল পারপোরিক স্পট, হ্যাঁ, ভেরিয়েবল সাইজ পারপোরিক স্পট বললেন, সাথে ইকাইমোসিস বললেন, এবং দুই পায়ে, এই যে দুই লেগ, এটা তো সবাই বুঝতেছে। দোস্তের জন্য আপনাকে বুঝাই লাগতে হবে, এই বোথ লেগের জন্য দেখা গেছে যে তার নম্বর থাকলো। ছয়টা ডিফারেন্সিয়াল যদি বলতে বলি তাহলে এটা তো সবাই জানে যে হিমাটোলজিক্যাল, এ প্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাকুইট লিউকেমিয়া, ভাস্কুলাইটিস, ডেঙ্গু, অর্থাৎ যেসব জায়গায় জ্বর থাকতে পারে, এসএলই, ড্রাগলেস মেনিনজোকক্কাল সেপ্টিসেমিয়া। তাহলে দেখেন ছয়টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে একটা এ প্লাস্টিক অ্যানিমিয়া, একটা অ্যাকুইট লিউকেমিয়া, একটা ভাস্কুলাইটিস, একটা ডেঙ্গু, একটা এসএলই হতে পারে, ড্রাগলেস হতে পারে, মেনিনজোকক্কাল সেপ্টিসেমিয়া হতে পারে। ছয়টা ইম্পর্টেন্ট সাইন দেখলে আমরা কি কি দেখবো? পেশেন্টে এনিমিয়া দেখবো, আমরা তো জানি যে এনিমিয়া সব জায়গায় পাওয়া যাবে, গাম ব্লিডিং, বনি টেন্ডারনেস। গাম ব্লিডিং তো আপনার ইয়াতে, প্লাস্টিক লিউকেমিয়া দুইটাতে পাওয়া যায়। বনি টেন্ডারনেস হচ্ছে কার সাইন, একুইড লিউকেমিয়ার সাইন। অ্যাসিলের জন্য ওরাল আলসার পেতে পারি, লিম্ফেডেনোপ্যাথি পেতে পারি। নেক রিজিডিটি পাবো কিসের জন্য? মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়ার জন্য। হ্যাপাটাইটিস মেগালি, অর্গানোমেগালি পেতে পারি লিউকেমিয়াতে, অ্যাসিলিতে। তাহলে দেখেন, তাহলে ছয়টা যদি সাইন বলতে বলা হইলে এখানে তো খুব বেশি কিছু। তাহলে দেখেন, যারা এখানে আপনি যদি ডিফারেন্সিয়াল বলতে পারেন তাহলে বাকিগুলো আপনার জন্য খুব সহজ হয়ে যায়। এখন দেখা যাক এখানে যে উনি 5 নম্বর পেয়েছেন, ভালোই পেয়েছে, সবই লেখছে পুরা ইকোইমোসিস বলতে লেখতে উনি একই পেয়ে, উনি মোটামুটি তার হয়েছে এখানে। আর তারপরে যেটা হচ্ছে যে ছয়টা ফাইন্ডিং এর ক্ষেত্রে উনিও মোটামুটি মনে হয় সবগুলোই কাছাকাছি লিখতে পারছে, 5টা লিখছে, 5টার জন্য 2.5 নম্বর, অর্থাৎ উনি মোটামুটি কাছাকাছি নম্বর পেয়েছেন, অনেকটা 2 পাইছেন। 2 পয়েন্ট, এটা একটু 0.5 হয়তো একটু বেশি দিয়ে দিচ্ছে, হ্যাঁ। যাই হোক, এখন দেখেন যিনি সবচেয়ে কম পেটেড, আসলে কম কেউ পান না, আপনারা মোটামুটি ভালোই পাইছেন, সবাই মোটামুটি লিখছেন, খারাপ না। এখানে ওই যে আর এল এক্স, এটা আসলে ওইভাবে মিলে না। ল্যাপ্টোস্পাইরা এরকম পারপোরিক স্পিড হইতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, কিন্তু অতটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। হুম। এখন দেখেন পরে যে কোশিয়াটা ছিল, এটা ছিল এরকম, সরি এটা এটা চলে গেল কাছে, এটা ছিল দেখেন, this 7 years child presented with pain and burning sensation with characteristic lesion in the picture। তাহলে এটা আপনি যেহেতু ইনফেকশন ডিজিজ নিয়ে পড়তেছিলেন আপনাদের, তাহলে আপনাদের হার্টবিট রোস্টার থেকে একটা যে কোশ্চেন আসতেই পারে, এটা কিন্তু আপনাদের জন্য, এটা আগে থেকে আপনাদের ধারণা করা উচিত ছিল যে স্যার কোন জায়গা থেকে দিবে, এটা হার্টবিট রোস্টার থেকে দিয়ে দিবে। আপনার তো ছবি আমি হয়তো দিতে পারে, আর এখন তো জলিল স্যারের বই আসার পরে আসলে সব স্যারের বই সবই দিয়ে দিয়ে হয়েছে। আমি তো যদিও স্যারের বই দেখি না করার সময়, কারণ এটা বায়াসনেস আসা পড়ে, কিন্তু তারপরে আপনি করার পরে যখন দেখি দেখি যে আসলে এগুলো সবই স্যারের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, শুধু শুধু কষ্ট করতেছে বানাইতে গিয়ে কোয়েশ্চেন। তাহলে হারপিক জোস্টার তো এটা বোঝাই যাচ্ছে, এটা হারপিক জোস্টার, হ্যাঁ। তাহলে হারপিক জোস্টারের মধ্যে এটা তাহলে দেখেন 7 years old child presented with pain and burning sensation with characteristic lesion shown in the picture. হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস লিশন? এই লিশনের ক্যারেক্টারিস্টিক্স কি, ডায়াগনোসিস কি, 4টা কমপ্লিকেশন বলতে হবে, এইটা ছিল এটা অনেক কোশ্চেন। তার ক্যারেক্টারিস্টিক তো একই কথা, মাল্টিপল ভেসিকল পাস্চুয়াল যেটাই লেখেন, ভেরিয়েবল সাইজ, প্রেজেন্ট অনটা কি, যেটা আপনি এটা রাইট ফরহেড লিখতে পারেন, আই লিখতে পারেন, বা একটা যে যেভাবে লেখেন, এট দ্য ডিভিশন অফ দা ফ্রন্টাল, যে যেটাকে কি বলে অপথ্যালমিক ডিভিশনে আসছে, এই বরাবর থাকে। কিছু কিছু সবসময় রাখবেন, যখন এরকম ভেসিকেল টেসিকেল থাকবে, কিছু রাপচার থাকে, কিছু কাস্টেড থাকে, হ্যাঁ। আর ইউনিল্যাটারাল ডিস্ট্রিবিউশন এটা লিখতে, বা ওয়ান সাইড, এটা কেউ যদি ইউনিল্যাটারাল ডার্মাল ডিস্ট্রিবিউশন লেখেন উনিও পেতে পারেন, অথবা কেউ যদি বলে যে রাইট সাইডে হয়েছে উনিও পাবেন, ঠিক আছে। তার মানে এখানে ভেরিয়েবল মাল্টিপলের জন্য পয়েন্ট ছিল, ভেসিকল পার্চুয়ালের জন্য ছিল, ভেরিয়েবল সাইজের জন্য ছিল, আর যে রাইট ফোরহেড যদি বলে এটার জন্য ছিল, বা আই বা ওর পেরিঅরবিটাল রিজনের জন্য ছিল, কিছু রাপচার, কিছু কাস্টার্ড, কিছু ডিস্ট্রিবিউশনটা ইউনিল্যাটারাল, যে মিড লাইন যে ক্রস করে এটা যেভাবে এইটার জন্য 1.5 ছিল। ডায়াগনোসিস তো এটা আমরা সবাই জানি যে, কিন্তু জানলে হার্টপিট জোস্টাস লিখলে হবে না, এখানে হার্টপিট জোস্টাস লিখলে হবে না, হার্টপিট জোস্টার অপথ্যালমিকাস এটা লিখতে হবে। তার হার্টপিট জোস্টাস যে লিখে ফেলছে সে 0.5 পাইছে, যে অপথ্যালমিকাস লিখছে সে পাইছে আরো 0.5, টোটাল 1। তাহলে দেখেন এই যে পূর্ণাঙ্গ কথা, অস্পিতে নিয়ম হচ্ছে পূর্ণাঙ্গ কথা, এখানে তাড়াহুড়োর দরকার নেই, আপনাকে যা লিখতে হবে এটা সবসময় আয়ত্তে আনতে হবে। 4টা কমপ্লিকেশনের মধ্যে স্যাটেল, এই ক্ষেত্রে যেটা হয় যে ক্রেনিয়াল নার্ভ পলস হইতে পারে, মাইলাইটিস এনকেফালাইটিস হইতে পারে,
তারপর এখানে যেটা ব্লাইন্ডনেসটা আসবে পোস্ট হারপেটিক নিউরালজি, এখানে আপনি দুইটা জিনিস কিন্তু বুঝে না বুঝে, একটা পোস্ট হারপেটিক নিউরালজি আমরা এমনি বুঝি, আর ব্লাইন্ডনেস হতে পারে যেহেতু অপথ্যালমিক ডিভিশনে এখানে আছে, তারপরে যেহেতু আশেপাশে আছে এখানে ক্রেনিয়াল নার্ভ পলসের সম্ভাবনা থাকে, অনেক সময় হার্পিস জোস্টারের পরে টানবাস মাইলাইটিস এনকেফালাইটিস হতে পারে, গ্র্যানুলোমেটাস সেলুলার অ্যানজাইটিস হতে পারে, এগুলো হচ্ছে ডেভিসনের কমপ্লিকেশন গুলো লেখা আছে, সেখান থেকে আমাদের এই কমপ্লিকেশন গুলো দেওয়া আছে। এই কোশ্চেনটার মধ্যে এই অংশটুকু সহজ, এখানে দুই পুরোপুরি পাওয়াটা কঠিন, এক পাওয়া আমার মনে হয় খুব একটা কঠিন না। এটাতে তো ভালো নম্বর পেয়েছেন উনি, যাই হোক উনি মাল্টিপল এই যে ভেসিকল যা যা ছিল মানে মোটামুটি 1.5 দেওয়া তাকে দিয়ে দিছে, হার্টবিট জবস্টাস অপথ্যালমিকাস 1 পয়েন্ট দিছে, ব্লাইন্ডনেস দিছে, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া দেওয়া আছে, এনকেফালাইটিস দেওয়া আছে, মোটামুটি যিনি দেখছেন তিনি তাকে পুরো নম্বরই দিয়ে দিয়েছেন। এখন চলে যাই, এখন দেখা যাচ্ছে উনি পাইছেন 1 নম্বর, উনি কি লেখছেন মাল্টিপল লিশন ওভার দা স্কাল্প, এটা মনে হয় ফোরহেড লিখতে চাইছিলেন, বোঝা যাচ্ছিল না, এন্ড তার 0.5 দেয়া আছে, ঠিক আছে, যেহেতু মাল্টিপলটা উল্লেখ করছে, কিন্তু উনি কিন্তু আর অন্য কিছুই লেখেন নাই। তারপর লেখছেন সোরিয়াসিস, এটা সোরিয়াসিস মনে রাখার কোনো কারণই হইতে পারে না, আর কমপ্লিকেশন তো তাহলে তার হওয়ার কথা না, তারপরে লস অফ আইসাইট এটা মিলে গেছে যেহেতু, তাহলে দেখেন তারপরেও কিন্তু কিছু না হওয়ার পরেও কিন্তু অনেক নম্বর পেয়ে গেছে, 1 নম্বর পেয়ে গেছেন উনি, ঠিক আছে। কিন্তু আসলে আপনার ডায়াগনোসিস অনেক সময় স্যাররা অনেক সময় করা থাকে, এফসিপিএস এটা করে, অনেক সময় ডায়াগনোসিস ভুল করলে পুরাটাই কেটে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে, বিশেষ করে সহজ জিনিস। এখন আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 4 নম্বর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছিল আমাদের যে পেশেন্টের যে কোশ্চেনটা ছিল, আমরা তো আপনি তো দেখছেন এটা সিটি স্ক্যান একটা আছে, চেস্টের সিটি স্ক্যান, আর বর্তমান পরিস্থিতিতে আপনার এরকম একটা সিটি স্ক্যান তো অহরহ ওয়ার্ডে দেখছেন, আপনারা কোভিড ডিউটি করছেন অথবা কোভিড ছাড়াও আপনাদের জন্য তো এটা আনফিমিলিয়ার কোনো কিছু না। তাহলে দেখেন সিনারিওটা তো বলছে দিস এইচআরসিটি বিলং টু 65 ইয়ার্স ওল্ড মেল। দেখেন আপনাকে এখানে বলা হয়েছে হু ইজ নন কেস অফ ডায়াবেটিক সিকেডি এবং হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই গেট অফ ফিভার এন্ড ডাই কাফ এন্ড বেডলেস ফর 12 ডেজ। তাই দেখেন এখানে অনেকগুলো, এটা দেওয়ার পর একটা সিনারিওটা একটু বড় দেওয়া আছে। হিজ অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 84 অন পালস অক্সিমিটার উইথ অক্সিজেন থেরাপি ভায়া সিম্পল মাস্ক। তাহলে দেখেন ওই কথাগুলো একটু গুরুত্ব আছে। 84% অক্সিজেন স্যাচুরেশন সিম্পল মাস্ক দ্বারা, ফেশিয়াল মাস্ক দ্বারা পাচ্ছে। বিপি এত, ক্রিয়েটিনটা বেশি আছে, আরবিএস ও বেশি, তাই ডায়াবেটিক সিকেডি এবং সাথে তার আছে হাইপোক্সিয়া আছে উইথ অক্সিজেন। সিটি অ্যাবনরমালিটা কি? সিটি অ্যাবনরমালিটি তো আপনার বলতে পারবেন যেগুলো কতগুলো, দেখেন এখানে সবাই আপনি বলতে পারবেন না হাইপার ডেন্স আছে বা গাউন গ্লাস অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু এখানে যে বাইল্যাটারাল আছে, স্ক্যাটার ডিফিউজ মাল্টিপল যেভাবে বলেন না কেন, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স অল দা লোব অফ দা বোথ লাং, তাহলে এই কথাগুলো কতগুলো দেখেন, অল দা লোবের জন্য একটা, বোথ লাং এর জন্য আছে, অল দা লোবের জন্য আছে, এটার জন্য দেখেন প্রায় কত 2 নম্বর থেকে 0.5 নম্বর থেকে এখানেই চলে গেল। বাইলেটারের জন্য একটা নম্বর আসছে, ডিফিউজের জন্য আছে, হয়তো আরো কঠিন যদি করতো তার পেরিফেরি ডিস্ট্রিবিউশনের জন্য একটা, হ্যাঁ মেনলি পেরিফেরি, এটার জন্য নম্বর রাখতে পারতো। তাহলে দেখেন আপনি যখন একটা উত্তর দিবেন, যখন পড়বেন, তখন কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে, কোন লাংসে আছে, এটা সেন্টার আছে না পেরিফেরি আছে, ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে দেখেন এখানে খুব সহজ জিনিস দেখে ডায়াগনোসিস করে ফেলছেন এটা যে একটা কোভিড নিউমোনিয়া, কিন্তু তারপরেও কিন্তু 2 নম্বর তোলা যায় না, শুধুমাত্র সুন্দর করে সাজিয়ে না লেখার জন্য। এখন এরপরে অ্যাসেস দ্য সিভিয়ারিটি, অ্যাসেসের জন্য আমরা 6টা কি ইনভেস্টিগেশন করবো, এটা তো মোটামুটি আপনাদের কমন কোশ্চেন হয়তো পড়ছে। সিবিসি সিআরপি দেখি, ডি ডাইমার দেখি, ফেরেটিন দেখি, এলডিএস দেখি, ক্যালসিট্রেনিন, ল্যাকটেট ইলেক্ট্রোলাইট, এভিজি। তাহলে এখানে অনেকগুলো আছে, এটার মধ্যে 6টা লেখা সহজ। 6 সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটা তো আপনারা সাপোর্টিভ ট্রিটমেন্ট অনেকে যা লিখবেন মিলে যাবে। অক্সিজেন, অক্সিজেন দিতে হবে, কিন্তু শুধু অক্সিজেন দিলে হবে না, যেহেতু ফেস মার্কে হচ্ছে না, তাহলে তার ওই যে আপনার রিবিদার দিতে হবে বা ভেঞ্চুরি মার্কস দিতে হবে। আমরা ডেক্সামিথাজোন ইনজেকশন দিব, অথবা মানে স্টেরয়েড, আইদার ডেক্সামিথাজোন লেখেন, মিথাইলপ্রেডনিসোন লেখেন। এই পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই ইনসুলিন দিতে হবে,
এখানে আপনি আনফ্যাকশনেট হেপারিন দিতে পারেন বা এনক্সাপাইরিন দিতে পারেন উইথ রিডিউস ডোজ। আনফ্যাকশনেট লিখতে পারেন, যেহেতু ক্রিয়েটিনটা বেশি, তাহলে আমরা দুইটা করতে পারি, এখানে আনফ্যাকশনেট হেপারিন লিখতে পারেন অথবা এনক্সাপাইরিন রিডিউস ডোজে দিতে পারি। এই দুইটা যে কোনো একটা লিখতে হবে। এনক্সাপাইরিন লিখলে রিডিউস ডোজটা লিখতে হবে, এটার জন্য নম্বর থাকবে। ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক দিব, এবং এই পেশেন্টের সিরাম ক্রিয়েটিন বেশি, সুতরাং অবশ্যই কল ফর ডায়ালাইসিস। তা 6টা সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য আমাদের দিজ আর দা সাপোর্টিভ ট্রিটমেন্ট, এইগুলো আমাদেরকে লিখতে হবে কোভিড এর থেকে। এখন নেম 4 অ্যান্টিভাইরাল ড্রাগ দ্যাট হাইলি রিকমেন্ডেড বাই আওয়ার ন্যাশনাল গাইডলাইন। তাহলে আমাদের ন্যাশনাল গাইডলাইনটা আপনাকে পড়তে হবে। যে ন্যাশনাল গাইডলাইন দ্বারা পড়বেন তারা 4টা লিখতে পারবে না, যে পড়বেন না তার পক্ষে হয়তো 2টা রেমডেসিভির লেখা বা মেলুপিরাভির লিখতে পারবেন। নাহলে যে আমাদের যে ট্যাক্সোভিড, তারপরে হচ্ছে এটা কি সোটো ভিম্যাপ, এগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি, এই 4টা হলো আমাদের কোথায় দেওয়া আছে, ন্যাশনাল গাইডলাইনে 4টা অ্যান্টিভাইরাল থেরাপি সম্বন্ধে আমাদের দেওয়া আছে বা স্পেসিফিক ম্যানেজমেন্ট হিসাবে বলা আছে। তাহলে এটা ভাবে আমি তো 4 অ্যান্টিভাইরাল বলে দিয়েছিলাম, কিন্তু এটা তো কোশ্চেনটা ফর স্পেসিফিক ম্যানেজমেন্ট রিকমেন্ডেড, এভাবে যে কোনো ভাবে কোশ্চেনটা আসতে পারে। তো এইগুলো কিন্তু আইইউই এভাবে দিতে পারে। এটা ধরেন আপনাকে, আমি এটা হয়তো যেটাই আপনার ওসপি আছে সেটাই কিন্তু আপনাকে আই ও ই হিসাবে পড়তে পারে। হ্যাঁ, আই ও ই কিন্তু ওসপির মতোই। তাহলে দেখেন এইগুলো আপনাকে বারবার পড়তে হবে। একটু প্র্যাকটিস করলে দেখবেন যে জিনিসগুলো খুব কঠিন না। এটা দেখি আপনাদের পারফরমেন্স কেমন ছিল। এ তো অনেক ভালো পাইছে, 10-এর মধ্যে 9 পাইছে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি খারাপ না। সে যা যা লেখছে, গ্রাউন্ড গ্যাস অপাসিটি আছে, এগুলো লেখা গুড। অন্যান্য যে আছে অক্সিডিনেশন, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল, হ্যাঁ, বায়োলজিক্স, হ্যাঁ, যা যা এখান থেকে 3 দেওয়া আছে। যাই হোক, যারা আপনাকে খাতা দেখছে তারা আপনাদের কাইন্ড ছিল, এখানে ও মোটামুটি লেখছে ভালোই। হম, তারপর তো ভালোই দেখছে। যাই হোক, এখন হচ্ছে যে এটা হয়তো ইনি হয়তো একটু খারাপ করছেন, উনি লেখছেন খুব সম্ভবত কি হাইপো না হাইপার, হ্যাঁ হাইপার ইন্টেন্স মনে হয় লিখতে চাইছিলেন, হাইপার ইন্টেন্স। হ্যাঁ, হাইপার ইন্টেন্স কথাটা খুব সম্ভবত আমরা হাইপোস্যাড, হাইপোডেন্স, ঠিক আছে, হাইপোডেন্স হওয়ার কথা না, হাইপার ডেন্স হওয়ার কথা, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যদি পুরা এটা ভুল করেন, নিয়ম হচ্ছে যে আপনি হাইপার বলতে পারলেন না, এখানে বোতলাং লেখছেন, তাহলে কিছুই পাওয়ার কথা না। হ্যাঁ, আপনি এইটা যদি হাইপোডেন্স লিখে ফেলেন ধরেন হাইপারের জায়গায়, বা এরকম যদি হয়, আর সেক্ষেত্রে যদি আপনি আবার বোতলাং লেখেন, তাহলে কিন্তু আপনার নম্বর পাবেন না। হ্যাঁ, আর সিবিসি তা আছে, ইএসআর, ঠিক আছে, এগুলো মোটামুটি যা আছে এগুলো তো উনি হয়তো রিফাম্পিসিন কেন দিলে এটা আমি বুঝলাম না। তাহলে ওনার ডায়াগনোসিস হয়তো উনি বুঝতে পারেন নাই, ঠিক আছে। এডুকেট হাইড্রেশন, এডুকেট নিউট্রিশন, হ্যাঁ, তার মানে দেখেন, এই যে দেখেন আপনাদের আপনাদের জাস্ট আমি এটা কাউকে ইয়া করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানোর জন্য যে কি হসপিটালে কি ধরনের ভুল হয়, হ্যাঁ, কি কি ধরনের ভুল হইতে পারে। আমি একটা লয়েস্ট নম্বর এবং হাইয়েস্ট নম্বরটা আমি র্যান্ডমলি নিচ্ছি। এখন চলেন আমরা পরবর্তী 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। এর মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন ওইটার সাথে সাথে। হ্যাঁ, দেখেন এইটা একটা আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, একটা ক্যারিওর টাইপ, ঠিক আছে। এটার সাথে দেখেন শুধু ক্যারিওর টাইপ দিলেই হইতো, কিন্তু এটাকে আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে বলে যদি চিন্তা করে সাথে একটা আমরা সিবিসি দিছি এবং একটা সিনারিও দিছি, ঠিক আছে। তাহলে এই সিনারিও এবং সিবিসি দেখার পরে আপনারা যদি মেডিসিন ওয়ার্ডে কাজ করেন, তাহলে আপনি ওই ক্যারিওটাইপ না চিনলেও বুঝতে পারবেন। দেখেন, দিস ক্যারিওটাইপ and blood picture belongs to 43 years old man who has referred to hematology department from GP, recently developed high grade fever and gum bleeding. He was under GP treatment for generalized weakness এবং fatigue. তার মানে এই পেশেন্টের সিনারিওর মধ্যে কিছু না কিছু ক্লু দেওয়া আছে। একজন জিপির আন্ডারে ছিল, তখন স্যার উইকনেস এবং ফেটিক ছিল। তারপরে তার এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে পিভিএফ। এই পিভিএফটা সরি সিবিসিটা আমরা কখন করলাম, যখন সে একটা হাই গ্রেড ফিভার আর ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসলো, তখন জিপি এই কি করলো, এই সিবিসিটা করতে দিল। সিবিসিটা করার পরে তখন সে হেমাটোলজিক্যাল ডিপার্টমেন্টে রেফার্ড হইলো, আর ক্যারিওটাইপটা তো দিয়ে দিলাম আমরা। এখানে দেখি তার হিমোগ্লোবিন আছে 6.4, ইএসআর অনেক বেশি আছে, টোটাল কাউন্ট আছে দেখেন এখানে আছে 52,000,
হ্যাঁ 52,700, এর মধ্যে নিউট্রোফিল কম, লিম্ফোসাইটও কম, কিন্তু মাইলোসাইটটা ইমমেচিউর সেল আছে এটিপিক্যাল সেলের মধ্যে। মাইলোসাইট ওরা ওনারা বলেই দিচ্ছে যে 45% হচ্ছে মাইলোসাইট। একে দেখেন আপনার প্লাটিলেট কাউন্ট অনেক বেড়ে গেছে, ছয় সাড়ে, সরি কমে গেছে 62,000। এনিমিয়া, তার মানে এই ক্ষেত্রে পেশেন্টের এনিমিয়া আছে, প্লাটলেট কাউন্ট কমে গেছে এবং টোটাল কাউন্ট বেড়ে গেছে। ঠিক আছে, তা আমরা এখন যদি যাই তাহলে এখন কোশ্চেন গুলো দেখি। তো একই তো কথা যে এখন তাহলে এখন আপনাকে বলতেছে যে হোয়াট ইজ দ্য ক্যারিওটাইপ অ্যাবনরমালিটি এন্ড ডায়াগনোসিস। তাহলে এটা তো যে কেউ বুঝতে পারবে যে মাইলোসাইট যেখানে বেশি আছে এটা সিএমএল এর পেশেন্ট ছিল। তাহলে এখানে সিএমএল এর পেশেন্টে আমাদের কি থাকে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম থাকে। তো এটা তো যা কেউ যদি ওইটা বুঝতে পারে সিএমএল, তাহলে তো তার জন্য এটা খুবই সহজ। তাহলে আকার বর্ণনার সময় সময় কি হয় আমরা জানি যে শর্ট এন্ড ক্রোমোজোম অফ দা 22 রিজাল্টিং ফ্রম রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন অফ ম্যাটেরিয়াল উইথ দা 9 ক্রোমোজোম। 9 ক্রোমোজোমের সাথে কি হয়েছে, 22 ক্রোমোজোম যেটা আছে এটা 9 এর সাথে মিলিত হইয়া এটা শর্টেন হয়ে গেছে। এই 9 ক্রোমোজোমটা হইতেছে বড় হয়েছে, আর 22 থেকে এটা এসে 9 এর সাথে যোগ হয়েছে। তাহলে এটার নাম আমরা কি বলি, দিস ইজ হচ্ছে, এইটা হচ্ছে দা শর্টেন্ড ক্রোমোজোম অফ দা 22। এটার জন্য 0.50 রেজাল্টিং ফ্রম রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন, এটা বলতে হবে। ম্যাটেরিয়াল অফ দা ক্রোমোজোম কত, 9। হ্যাঁ, উইথ ক্রোমোজোম 9 এর সাথে 22 এসে 9 এর সাথে যোগ হয়েছে। তাহলে ক্যারিওটাইপ ডায়াগনোসিস কি বলবো, ফিলাডেলফিয়া ক্রোমোজোম। তাহলে এখন আমরা যদি কমপ্লিট ডায়াগনোসিস বলি তাহলে আপনি কি বলবেন? দেখেন কমপ্লিট ডায়াগনোসিস কিন্তু এটা সিএমএল বললে হবে না। দেখেন এটা ব্লাস্ট ক্রাইসিস ফেজ অফ সিএমএল। তাহলে যে শুধু সিএমএল বলবেন এটা 0.1 না, 1 1 2 তো এটা পয়েন্ট লেখা আছে। তাহলে যে সিএমএল বলবেন সে 1 পাবেন, আর যে ব্লাস্ট ক্রাইসিস ফেজ অফ সিএমএল বলবেন সে 2 পাবেন। কেন এটা ব্লাস্ট ক্রাইসিস? দেখেন হিস্ট্রি আছে, ফিভার আছে, গাম ব্লিডিং আছে। আমরা দেখতেছি কি এই পেশেন্টের দেখা যাচ্ছে যে পেশেন্টের আপনার ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, প্লেটলেট কাউন্ট কমে গেছে, তার মানে এটা ব্লাস্ট ক্রাইসিসের দিকে এই রোগীটা চলে গেছে। যদিও এখন ওই পরিমাণ ব্লাড সেল আসে নাই, কারণ ব্লাড সেল দেখতে হইলে হয়তো তার এটা আরো আমাদের পিভিএফ করলে বোঝা যাইতো। এটা তো আমরা সিবিসি করছি, তো সেল কাউন্টার মেশিন সব সময় আপনার ব্লাড সেল কাউন্ট করতে পারে না। তাই সুতরাং এরকম একটা সিনারিও কিন্তু শুধু এখানে না, এটা আপনার ওসপি একটা আপনার যদি আইইউতে দিতে পারে, এমনকি একটা আপনার কি হইতে পারে, এটা একটা লং কোশ্চেন হতে পারে। হ্যাঁ, তখন হয়তো অন্যান্য ডিডি আসবে। এখন মেনশন 6 ফাইন্ডিং দ্যাট ইউ এক্সপেক্ট ডিউরিং ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে এটাও তো খুব একটা কঠিন কোনো কাজ না, কারণ এটা ব্লাস্ট ক্লাসিস আছে 6টা। আমি কি কি ফাইন্ডিং পাইতে পারি পেশেন্টের? এনিমিয়া, একই কথাই তো। মানে আপনাদের তো যেহেতু মানে খুব লিমিটেশন ছিল, একটা ছিল ইনফেকশাস ডিজিজ, একটা ছিল হিমাটোলজি, তো এখানে খুব বেশি মানে কঠিন করার কোনো সুযোগ নাই। এনিমিয়া, পারপোরা, বডি টেন্ডারনেস, কারণ যেহেতু গাম ব্লিডিং আছে তার পারপোরা থাকতে পারে, স্প্লিনোমেগালি। আমরা তো জানি যে সিএমএল এ হ্যাপাটোস্প্লিনোমেগালি থাকে, হ্যাপাটোমেগালি, এবং এই পেশেন্টের ফিভার আছে, তার রাইজ টেম্পারেচার আমি পাবো। তাহলে এই কয়েকটা আপনাকে 6টা ফাইন্ডিং তো আপনাকে দেওয়া হয়েছে, এগুলো তো আপনারা মোটামুটি হয়তো সবাই পেরেই গেছেন। 5 আদার ইনভেস্টিগেশন, তো 5 আদার ইনভেস্টিগেশন এটা নন স্পেসিফিক। তাহলে এখানে এই 2টা কোশ্চেন বাদ দিলে পরবর্তী কোশ্চেন গুলো নন স্পেসিফিক কোশ্চেন, এগুলো থেকে দেওয়া হয়েছে যাতে আপনারা নম্বর তুলতে পারেন। কিন্তু মেন পরীক্ষাতে হয়তো এখানে বলে দেবে স্পেসিফিক ইনভেস্টিগেশন বা ফার্দার ডায়াগনোসিস এর জন্য কি বলে দেখে। এখানে আমার মতে একটা নন স্পেসিফিক এত সহজ কোশ্চেন করবে না 5 ইনভেস্টিগেশন। এখানে আমরা যদি বললাম যে তা হয়তো বলে দিতাম যে 2 আদার ইনভেস্টিগেশন দ্যাট উইল হেল্প টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আমি কিন্তু যখন নেক্সট বলে দিতাম যে 3টে ইনভেস্টিগেশন বলেন যেটা আপনাকে কনফার্ম দা ডায়াগনোসিস করার জন্য, এইভাবে কোশ্চেনটা হইতো। যেহেতু এটা আমরা উদ্দেশ্য ছিল একটু কোশ্চেনটা সহজ রাখার জন্য, যে আপনি নন স্পেসিফিক। কিন্তু পরীক্ষাতে কিন্তু এভাবে 5 আদার ইনভেস্টিগেশন দিবে না, বলবে নেম 2 স্পেসিফিক বা 2 3 স্পেসিফিক ইনভেস্টিগেশন দ্যাট উইল হেল্প ইউ টু কনফার্ম দা ডায়াগনোসিস। যাই হোক, এখানে আমরা পিভিএফ, বোন ম্যারো, ইউরিক অ্যাসিড, এগুলো এলডিএইচ, এগুলো বিশেষ তখন হয়তো থাকবে, পিভিএফ টা থাকবে, বোন ম্যারো থাকবে, আর আরএনএ অ্যানালাইসিস টু ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্স অফ বিসিএল, এবিএল, অনকোজিল, এটা থাকবে। এই 3টা তখন আসবে যখন কোশ্চেনটা যখন একটু কঠিন করবে, 3 নম্বর বা 2.5 নম্বর দিবে, কিন্তু কোশ্চেনটা রাখবে হচ্ছে এইভাবে যে 3টে ইনভেস্টিগেশন বলেন যেটা আপনাকে কনফার্ম দা ডায়াগনোসিস করতে সাহায্য করবে।
তাহলে এটা যিনি হয়তো হাইস্ট নম্বর পাইছেন তার এটা ওনার মোটামুটি হয়েছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। হ্যাঁ, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া কই উনি কিন্তু আসলে নম্বর পাওয়ার কথা এক, এখানে হয়তো বেশি নম্বর পেয়ে দিয়েছে, ও এখানে কার নম্বর ছিল এক, ঠিক আছে। যাই হোক, আর এখানে তো 3 নম্বর পেয়ে গেছে। আর এখানে ওই যে বললাম না, নন স্পেসিফিক কোশ্চেন থাকার কারণে দেখা গেছে যে অনেক নম্বর আপনাদের এমনি এসে গেছে। হ্যাঁ, সিবিসি বন পিভিএফটা আর সিবিসি তো দেওয়া আছে, পিভিএফ এবং বোন মেরোর জন্য উনি হয়তো পয়েন্ট এক পাইতো। যাই হোক, ইউরিক অ্যাসিড ছিল এই জন্য, হ্যাঁ ঠিক আছে, তো ওনার নম্বর ডিস্ট্রিবিউশন ঠিক আছে, তাহলে উনি পেয়ে গেছেন দেখেন। তারপরে উনি মোটামুটি ভালো নম্বর পেয়ে গেছেন। হ্যাঁ, আর যিনি 3 পাইছেন লয়েস্ট, উনি তো এখানে দিচ্ছেন ডাউন সিনড্রোম। তার মানে উনি এই জিনিসটা সিনারিওটাও বোঝে নাই, এবং ওনাকে আসলে পরবর্তীতে ওই সিবিসিটাও তার ওনার বোঝা উচিত ছিল। যাই হোক, উনি যেটা বলছে, যেহেতু উনি প্রথমটা ভুল করে গেছে, যে কারণে তার আসলে পুরাটাই ভুল হয়ে যাওয়ার কথা। এই সমস্ত ক্ষেত্রে হয়তো তাকে কোনো নম্বরই দেওয়া হবে না। হ্যাঁ, অনেক সময় পরীক্ষা যদি অনেক সময় দেখা যায় যে পরিবেশন পরীক্ষাতে ডাউন সিনড্রোম বোঝা, এনিমিয়া টেনিমিয়া বনি টেন্ডারনেস এগুলো যেই না করুক না কেন এটা আসবেই। তো অনেক সময় দেখা যায় যে এটার জন্য আপনাকে প্রথমটা ভুল হইলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে পরে নম্বর আমরা দিব না। হ্যাঁ, কিন্তু অনেক সময় অনেকে দিয়ে দেয়। যাই হোক, এই মোটামুটি চলে গেল। এখন তো এই কোশ্চেনটা তো এটা একটা ছিল, এটা তো আপনাদের জন্য একটা যেহেতু ছিল, এবং এটা আমি বলি যে ল্যাপ্রোসি, এটা ছাড়া আপনাদের পরীক্ষাতে যাওয়া উচিত না। ল্যাপ্রোসি কিন্তু স্যারদের খুবই প্রিয় কোশ্চেন। এটা কখনো কোনো না কোনো ভাবে ওসপিতে আসার সম্ভাবনা বেশি থাকে, এবং অনেক সময় পেরিফেরাল নিউরোপ্যাথি বা হাইপোপিগমেন্টেড প্যাচ, শর্ট কোশ্চেন লং কোশ্চেনের ডিডি হিসাবে ল্যাপ্রোসি আসতে পারে। হ্যাঁ, তো সুতরাং ল্যাপ্রোসি সম্বন্ধে আমাদের ভালো একটা আইডিয়া থাকা উচিত। তাহলে এটা বলছে দিস পেশেন্ট অ্যাটেন্ডেড টু মেডিসিন ওপিডি উইথ দ্য নন ইচি লিশন। হ্যাঁ, এটা বলেছে নন ইচি, তার মানে এটা ফাঙ্গাল ডাটা এক্সক্লুড করে দেওয়া হয়েছে। লোক এট দ্য পিক্টোরিয়াল, আনসার দ্য ফলোইং। তাহলে এখানে টু পজিটিভ ফাইন্ডিং বলতে বলা হয়েছে। টু পজিটিভ ফাইন্ডিং এর মধ্যে এটা দুইটা জিনিস, একটা হলো যেখানে হাইপোপিগমেন্টেড, দেখেন টু হাইপোপিগমেন্টেড সার্কুলার প্যাচ উইথ অয়েল ডিফাইন এজ। হ্যাঁ, এটা ফোর আমে আছে আর আমে আছে, প্রতিটার জন্য 0.252525 করে নম্বর দেওয়া আছে। আর ওয়াস্টিং অফ দা মাসেল আছে, তো এখানে কিছুটা মাসেল ওয়াস্টিং হয়ে গেছে, এই জায়গাটা মাসেল ওয়াস্টিং হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ওটা ওয়াস্টিং আছে, প্লাস সাথে দুইটা হাইপোপিগমেন্টেড প্যাচ আছে। এখন এখানে ওয়াস্টিংটা আপনি না বুঝলেও হাইপোপিগমেন্টেড প্যাচ যে আছে এটা বুঝাটা আপনার জন্য আমার মনে হয় খুব কঠিন কিছু না। এখন আমাদের যদি দুইটা মোস্ট ইম্পর্টেন্ট সাইন যদি দেখতে বলি, তাহলে এই ক্ষেত্রে আমরা সবাই জানি একটা হলো সেন্সেশন দেখতে হবে, আর একটা হচ্ছে নার্ভ থিকেনিং দেখতে হবে। এই দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সাইন, একটা সেন্সেশন, একটা হচ্ছে নার্ভ থিকেনিং। এই জন্য 2 নম্বর দেওয়া আছে। টু ইনভেস্টিগেশন, ল্যাপ্রোসিট তো আসলে ইনভেস্টিগেশনই আছে তিনটা, ডেভিসনটা 4 দেওয়া আছে, বক্স দেওয়া আছে। এখানে 3টে ইনভেস্টিগেশন দেওয়া আছে, একটা হচ্ছে এসিড বাই ফেসিল স্লিট স্কিন স্মিয়ার, এসিড বাই ফেসিলাই উইথ এলো স্কিন বায়োপসিতে থাকে নার্ভ বায়োপসি। তাহলে দেখেন এগুলো আপনাকে লিখতে হবে। আফটার স্টার্টিং দ্য ট্রিটমেন্ট পেশেন্ট ডেভেলপ ডার্ক কালার ইউরিন। তাহলে এটা তো আপনি বুঝতেই পারতেছেন কেন করলো, একটা ওষুধ খাওয়ার পরে রুগীর ডার্ক কালার ইউরিন মানে কি, তার হিমোলাইসিস হচ্ছে, হেমাচুরিয়া হচ্ছে। তাহলে হেমাচুরিয়ার কজ হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশন হয়ে হেমাচুরিয়া হচ্ছে। তাহলে আমরা জানি যে একটা ড্রাগ আছে যেটা এই কাজটা করতে পারে গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেফসন। তাহলে এই পেশেন্টের কারণ কি, কারণ হচ্ছে হলো ডেফসন ইনডিউস হিমোলাইসিস। ডেফসন কি করছে, আরবিসি কে ডিস্ট্রাকশন করার কারণে সে ডার্ক কালার ইউরিন হচ্ছে। দিস ইজ হচ্ছে তার যে ডেফসন লেগছে সে শুধু 1 পাইছে, আর হিমোলাইসিস এটার জন্য 1। 1 month later the patient visited to emergency due to red and painful eye, fever with testicular pain. On examination, painful tender নডিউল। পেনফুল টেন্ডার নডিউল বললেই যদি কোনো কিছু কেউ রোগী বলে, এটা আপনাদের সবসময় মাথায় ক্লিক করতে হবে, পেনফুল টেন্ডার নডিউল লেগ, তার মানে এটা ইরাইথেমা নোডুসাম। হ্যাঁ, বাইলেটারাল প্যাটালিডিমা আছে। তাহলে দেখেন একটা পেশেন্টের, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যারা একটা ল্যাপ্রোসি পড়ছেন, যে ইরাইথেমা নোডুসাম ল্যাপ্রোসিতে একটাই হয়, টাইপ 2 র্যাপলার রিঅ্যাকশনে হয়। তারপরে অন্যান্য দেওয়া আছে যে রেড আই, ফিভার এগুলো থাকতেছে। তাহলে কেন এরকম হলো, 2 মাস পরে পেশেন্ট বা 1 মাস পরে, তাহলে এটা টাইপ 2 ল্যাপ্রা রিঅ্যাকশন বা ইরাইথেমা নোডুসাম ল্যাপ্রোসাম। হ্যাঁ, এটা তো এটাও কিন্তু অনেক সময় আপনাকে সিনারিও আকারে কোশ্চেন দিয়ে দিতে পারে। যদি এফসিপিএস এর কোশ্চেন হয় তাহলে ল্যাপ্রা রিঅ্যাকশন নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। তো এটা যদি আপনার মাথায় যদি না থাকে তাহলে সিনারিও আপনি ক্যাচ করতে পারবেন না।
তো মোটামুটি এটা একটা কঠিন বলা চলে, মোটামুটি আসবে, তো খুব একটা যে কঠিন হিসেবে বলা যাবে না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ওসপি এটা বলা যায়। এতগুলো ওসপির মধ্যে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়, ওগুলো তো নন স্পেসিফিক বেশি কোয়েশ্চেন ছিল। এখানে যিনি কম পাইছেন উনি এখানে কি লেখছেন, মাল্টিপল, বড় করা দরকার ছিল, বোঝা যাচ্ছে না, হাইপোপিগমেন্টেড বলছে, উনি একই পাইছেন। তারপরে উনি এখানে কি বলতেছিল না, এখানে তো যে এনিমিয়া লেখছে, লিম্ফেডেনোপ্যাথি না, ওনার হয় নাই। স্কিন বায়োপসির জন্য উনি 1 নম্বর পেয়ে গেছে, যদিও পুরোপুরি। আর বাকি প্যাকশন অপশনাল, মানে হিমোগ্লোবিন ইউরিয়া লিখছিলেন, ওটা তো আসলে না। আর হচ্ছে কি এই, আর যিনি ইনি 9 পাইছে, উনি ভালোই লাগছে, উনি বুঝতে পারছে যে ওনার মনে হয় খুব সম্ভবত এটা কমন পড়ে গেছে। হ্যাঁ, 20 রোল 25। হ্যাঁ, এটা ঘুরে ফিরে কিন্তু আপনাদের অনেকের রোলে এসে গেছে, সুতরাং কেউ মাইন্ড করার কিছু নাই, ভালো বা খারাপ যেভাবে হোক সবার রুল আসছে, তো এটা মোটামুটি দেখছেন। তাহলে দেখেন, হয়তো না এটা পড়া ছিল, তাহলে দেখেন যদি আপনার জন্য ওসপি হলো খুব কমন জিনিস, যখন কমন পড়ে যাবেন ধপধপ ধপধপ লিখে ফেলবেন, ধপধপ ধপধপ নম্বর উঠবে। কমন না পড়লে খুব কঠিন জিনিস। হ্যাঁ, এখন স্টেশন 7 আমাদের কি ছিল, এটা খুব এটা ভুলে গেছিল আসলে, এটাই যে আমি এটা থেকে দিতে পারি না, এটা ডিউ টু মিস্টেক, এটা বলেই দেওয়া ছিল, যে কারণে এটা আসলে, এটা আমি দেখলাম যে তেমন একটা হয় নাই। 65 years already presented with acute confusional state। দেখেন আপনাদেরকে তো এটা ইলেকট্রোফোরেসিস ছিল, আমার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দিতে পারতাম, অথবা প্রোটিন ইলেকট্রোফোরেসিস দিতে পারতাম। যেহেতু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস না দিয়ে আমি প্রোটিন ইলেকট্রোফোরেসিস দিছি, তাহলে যারা আপনার হিমাটোলজিতে পড়বেন দুইটা ইলেকট্রোফোরেসিস পড়তে হবে, প্রোটিন ইলেকট্রোফোরেসিস এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, এটি 65 years already presented it acute confusional state who had been suffering from generalized body ache for last 1 year। 1 বছর যাবত তার generalized body ache ছিল, এখন আমাদের কাছে আসছে acute confusional state নিয়ে। তার সিরাম ক্রিয়েটিনিন ছিল 2.1। এগুলো আসলে দেওয়ার দরকার না, কারণ ওইটা দেখলে সবাই, ক্যালসিয়াম বেশি। লোক এট দ্য ফটোগ্রাফ এন্ড আনসার দ্য ফলোইং, ফটোগ্রাফে তার লোকে অ্যাবনর্মালিটি তো লিখেই দিচ্ছে, তাহলে এটার বলার লাভ কি? তাহলে ইনক্রিজ গামা প্রোটিন বা মনোকোনাল প্রোটিন অবলিক যেটাই দেন, যদি মনোকোনাল প্রোটিন বলাটা কঠিন, ইনক্রিজ গামা প্রোটিন বলাই উচিত। তারপরে দুইটা আপনার যাই লাগবেন তার জন্যই নম্বর দেওয়া আছে, যদি এই উত্তরটা ওখানে দেওয়াই আছে, এটা আসলে মিস্টেক হয়ে গেছে। মেনশন 6 নেক্সট ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। চারটা কি ইনভেস্টিগেশন করবো? আমরা জানি যে চারটা ইনভেস্টিগেশনের জন্য হচ্ছে প্যারাপ্রোটিন বা বেনজন্স প্রোটিন, স্কালের বা স্কেলিটাল সার্ভে, কেউ স্কাল দিতে পারেন, কেউ একটা স্পাইন দিতে পারেন, যাই লাগবেন তাই হবে। বোন ম্যারো এক্সামিনেশন করতে হবে, ইমিউনোফিক্সেশন করতে হবে, এটা ডেভিসনের এক আছে, চারটার জন্য 3 নম্বর। এখন আপনারা তো জানেন যে মাল্টিপল মাইলোমার একটা ছবি আছে, সার্কোইডোসিসের ছবি আছে, আর একটা ছবি আছে সিকেল সেল অ্যানিমিয়া। হ্যাঁ, এখন আপনাদের তো পিডিএফ ফর্ম আছে, এগুলো থেকে ছবিগুলো তুলে বা প্রিন্ট করে আলাদা করে রেখে দিবেন, এগুলোতে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। নেক্সট ওই ইনফরমেশনটা দিচ্ছে মেন 5 কজ অফ রেজ ক্রিয়েটিনিন, অর্থাৎ রেনাল ফেলিউরের যে 5টা কজ আছে দেখবেন যে ওই ছবির মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি যে এই যে ক্রিয়েটিনটা বাড়লো এই রুগীর, আর 4টা বা 5টা যদি কজ বলেন, কি কি কজ বলবেন, এখানে দেওয়া আছে প্যারাপ্রোটিন ডিপোজিশন, হাইপার ক্যালসেমিয়া, ইনফেকশন, অ্যানেসাইডস এবং অ্যামাইলয়েডস, এই 4-5টা কজ। তাহলে এখান থেকে আপনি 2.5 পেয়ে গেলেন। 2 days later patient developed loss of vision of the left eye। এটা তো আমরা জানি যে কতগুলো ডিজিজ আছে, সেটা মাল্টিপল মাইলোমা হোক, পলিসাইথেমিয়া রুব্রাবেলা হোক, সিএমএল হোক, এগুলো ভিশন লস হওয়ার কারণ হচ্ছে হাইপার ভিসকোসিটি হয়, সেখান থেকে রেটিনার ভেন থ্রম্বোসিস হয়। ঠিক আছে, তাহলে কেন হয়? তাহলে রেটিনার ভেন থ্রম্বোসিস ডিউ টু হাইপার ভিসকোসিটি। তাহলে এটা পয়েন্ট ছিল 1, এখানে দেখা গেল। মেনশন 4 সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট। তো সাপোর্টিভ ট্রিটমেন্ট এখানে কি কি দিব? স্পেসিফিক ট্রিটমেন্টও চাইতে পারতাম, সাপোর্টিভও চাইতে পারে। এটা কিন্তু আপনাদের শিক্ষণীয়, যখন আপনি এরপর ওসপি পড়বেন। হ্যাঁ, আপনারা তো সবসময় স্যারের ওসপি পড়েন ওরকম ওসপি না, আপনারা আগে পড়ে নিবেন যে আমি মাল্টিপল মাইলোমার একটা ওসপি পাইলে মাল্টিমার কেন আসতে পারে, এই যে একটা ইলেকট্রোফোরেসিস দিল, এটা দিয়ে আসতে পারে। মাল্টিপল মাইলোমার একটা দিল, যে কোনো স্কেলিটাল এক্সে দিল, সেখান থেকে আসতে পারে। মাল্টিপল মাইলোমার একটা স্কালের এক্সে দিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে। ইভেন কি ফান্ডাস দিয়েও কিন্তু কেউ কোশ্চেন করতে পারে সিনারিও দিয়ে, যে এটা কি ফান্ডাস ফাইন্ডিং কি, আন্ডারলাইং ডিজিজ কি।
স্পেসিফিক ট্রিটমেন্ট চাইতে পারে, সাপোর্টিভ চাইছে, কারণ সাপোর্টিভ চাইলে তো আমার এখানে ফ্লুইড ইনটেক করতে হবে, ফ্লুইড ওরাল নর্মাল যাইলে এখানে অ্যানালজেসিয়া দিতে হবে, যেহেতু পেন আছে পেশেন্টের, বিসফসফেনেট দিতে হয়, অ্যালোপিরানাল দিতে হয়, প্লাজমা ফেরেসিস করতে হবে। এখানে কেন প্লাজমা ফেরেসিস করতে হবে? কারণ পেশেন্ট তো কনফিউজড। তো এই হচ্ছে আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো। তাহলে এইভাবে আমাদের ডিস্ট্রিবিউশন ছিল। এখন এটা আমি করছি একরকম, আরেকজন করলে হয়তো এদিক সেদিক হইতে পারে, 19-20 হইতে পারে, সাধারণত 19-20 হয়। আর যখন কোয়েশ্চেন গুলো আপনার মেন পরীক্ষায় দিবে, তখন তো একজন কোয়েশ্চেন করবে না, 3-4 জন মিলে একজন কোয়েশ্চেন করার পর এটা মডারেশন করবে, তখন টুকটাক ভুলভ্রান্তি কথাবার্তা বা ওগুলো কিছু চেঞ্জ হবে। আমরা দেখি এটা কি হয়েছিল, এটা কে পাইছে, উনি 2 পাইছেন। হ্যাঁ, উনি লেখছেন মাল্টি পুল, যাই হোক। আচ্ছা, বুঝতে পারতেছি না আমি এটা কি লেখছে, সেটা যাই হোক, এটা তো মনে হয় হয়েছে। এটা কি, এটা অন্যটা আসছে মনে হয় নাকি? সরি, এটা কত স্লাটই ছিল নাকি? 7-7-এর জায়গায় মানে 8 এসে পড়ছে, সরি সরি সরি। আচ্ছা, এটা আটটা আমি একটু পাইলে আমি তাই দেখাবো না। যাক, আমাদের কোশ্চেন জানা হয়েছে, কথা উত্তর না জানলেও চলবে। এরকম একটা ছবি দেওয়া ছিল, হ্যাঁ এই ছবিটা তো ডেভিডসনে দেওয়া ছিল, এটা ডেভিডসন থেকে নিয়ে দিছি, আর এটা একটা নেট থেকে নিছি, কারণ এটা তো পাওয়া কঠিন। ঠিক আছে, এই ছবিটা যারা যদি পরিচিত থাকেন তাদের জন্য এটা তো সহজ, আর যে কেউ যদি না দেখে থাকেন ডেভিডসন, তাহলে তার জন্য কঠিন। হ্যাঁ, ডেভিডসন না থাকলে দেখবেন যে বিভিন্ন বই এটা দেওয়া আছে। 55 years old, যেহেতু ওল্ড ওমেন, প্রেজেন্টেড উইথ হাই গ্রেড ফিভার, অ্যাবডোমিনাল পেন, ব্লাডি ডায়রিয়া ফর 3 days। তার মানে তার জ্বর আসছিল, পেন আসছিল এবং ব্লাডি ডায়রিয়া আসছিল। এগুলো অনেকগুলো ডিডি হইতে পারে, এটা আলসারেটিভ কোলাইটিস হতে পারে, সিম্পল ব্লাডি ডায়রিয়া হইতে পারে। তার বিপি হলো 100/60, পালস 110। হি ওয়াজ রিসিভ কো অ্যামোক্সিক্লেভ ফর আরটিআই। তার মানে এই পেশেন্টটা দেখেন, একটা ক্লু, খুব সুন্দর একটা ক্লু দেওয়া আছে, তার হয়তো আরটিআই ছিল, এটার জন্য তার কি হয়েছিল, সে একটা অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে ছিল। তাহলে এটা সে পাইতেছিল, এবং সে আমাদের কাছে হঠাৎ করে ফিভার, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া নিয়ে আসলো। তাহলে কোলোনোস্কোপি ফাইন্ডিং কি? তা কোলোনোস্কোপি ফাইন্ডিং যদি কেউ দেখে থাকেন, তাহলে তার জন্য এটা কঠিন না। দিস কোলোনোস্কোপি ভিউ শোয়িং নিউমেরাস ইরাইথেমাটাস, ইয়েলো প্যাচ বা হোয়াইট প্যাচ অ্যাডহারেন্ট অন দা মিউকাস, অথবা সিডোমেমব্রেন যদি লেখেন তাও হবে। হ্যাঁ, ঠিক আছে। সিডোমেমব্রেন লেখলে 1 পাবেন, আর এইভাবে সুন্দর করে যদি লেখেন মাল্টিপল, তাহলে কি হবে, তাও আপনি নম্বর পাবেন। তাই এটা সিডোমেমব্রেন যে আছে, ইরাইথেমাটাস থাকে, হোয়াইট প্যাচ থাকে, অ্যাডহারেন্ট থাকে, মাল্টিপল থাকে, তাহলে এটার জন্য আমরা কি পেয়ে যাব, 1.5 পাবো। এটা ডায়াগনোসিস তো সবে সে পড়ছে, এটা ডায়াগনোসিস হচ্ছে কি, সিডোমেমব্রেনাস কোলাইটিস। ঠিক আছে, তার ডায়াগনোসিস কি, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং। তাহলে দেখেন, এটা যদি অনেকে যদি বুঝতে পারেন, বুঝতেই পারবেন এটা সিডোমেমব্রেনাস কোলাইটিসের একটা অ্যাক্সেস ছিল, সরি কোলোনোস্কোপি ভিউ ছিল। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং প্যাথোজেন, ক্লাস্টেরিয়াম ডিফিকেল ছিল, প্যাথোজেন গুলো ছিল কি, ক্লাস্টেরিয়াম ডিফিকেল ছিল। ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাহলে এটা আমরা জানি যে টক্সিন দেখতে হয়। হ্যাঁ, এটা টক্সিন না দেখে তো আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। তারপরে বলছিল যে এটার কমপ্লিকেশন কি, তো কমপ্লিকেশন কি হয়, এটা তো আমরা জানি যে এটার কমপ্লিকেশন, সরি, ওয়ান গ্রেভিয়াস কমপ্লিকেশন এবং ওয়ান টেস্ট টু ডায়াগনোসিস, যে উত্তরগুলো আসে পড়তেছে আপনাদের জন্য। তো গ্রেভিয়াস কমপ্লিকেশন হচ্ছে টক্সিক মেগাকলন, এটা কিন্তু টক্সিক মেগাকলন, এটা যেন আপনার অ্যাকসেপ্ট করে ফলো আপ করতে হয়। ঠিক আছে, তাহলে মনে রাখতে পারবেন যে টক্সিক মেগাকলন এবং সিডোমেমব্রেনাস কোলাইটিস, এটাও সাধ্যের প্রিয় জিনিস, যে কোনো সময় কোশ্চেন করে ফেলতে পারে। এটা প্লেন এক্স অ্যাবডোমেন দিয়েও আপনাকে দিতে পারে, থাম্ব প্রিন্টিং থাকে, ইয়াতে থাকে। রাইট ডাউন ফর ইমিডিয়েট ম্যানেজমেন্ট, তাই ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি, তাকে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করতে হবে, তাকে আইসোলেশন করতে হয়, তাকে ইন্টারভেনাস ফ্লুইড দিতে হয়। অ্যান্টিবায়োটিক আমরা যেমন আমরা কি দিব, আইদার মেট্রোনিডাজল অথবা ভ্যানকোমাইসিন দিব। তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয় হলো সিডোমেমব্রেনাস কোলাইটিস, যেটা ক্লাস্ট্রিডিয়াম ডিফিকাল দ্বারা হয়। তা আমরা জানি যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার একটা চিকিৎসা হচ্ছে মেট্রোনিডাজল, ওইটা কাজ না করলে দেয় ভ্যানকোমাইসিন। আর সিডোমেমব্রেনাস কয়েল হাইলি ইনফেকশাস দেখে এটা পেশেন্টকে আমাদের কি করতে হবে, অ্যান্টিবায়োটিক যেটা খাইতেছিল এটা বন্ধ করতে হবে। তার হচ্ছিল আপনার যে আইসোলেশন রাখতে হবে এবং আইভি ফ্লুইড দিতে হবে।
এখন তিনটা ইম্পর্টেন্ট কঠিন কোশ্চেন, জাস্ট আপনার এটা আমি দেওয়া হয়েছে যেন 0.5 করে দেওয়া হয়েছে। তিনি মেনশন 3 ট্রিটমেন্ট ইন রিফ্র্যাক্টরি কেস, কারণ এখানে আপনি সিটোমেমব্রেনাস কোলাইটিস পড়বেন, তাহলে একটা বললেও হয়তো চাবে যে ফিকাল ট্রান্সপ্লান্টেশন, এটা স্যার অনেক সময় জানতে চায় যে আমরা অনেক কিছু করি, একটা কি কি যেখানে রিফ্র্যাক্টরি কেসে কাজ না হলে অনেক সময় কি হয়, ফিকাল ট্রান্সপ্লান্টেশন করা হয়, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন দেওয়া হয়। হ্যাঁ, তারপরে যে ইন্টারভেনাস গ্লুকোকর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। তাহলে আমরা এটা একটা সিটোমেমব্রেনাস কোলাইটিস ছিল, তার উপরে কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এটা এখন দেখেন, এটা হচ্ছিল আপনার যেটা ছিল আমরা 7 নম্বরের কোশ্চেনটা, এই উত্তরটা এখানে আসা পড়ছে, 8 নম্বরটা ওখানে চলে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মোটামুটি যিনি 7 পাইছিলেন উনি মোটামুটি ভালো পাইছেন, তারও ভাবা উচিত ছিল। হ্যাঁ, আর হচ্ছে কেজ অফ সিরাম ক্রিয়েটিন রেজের জন্য এটা ভালো করে লিখতে পারেন, এটা আসলে একটা ডেভিশনে, এটা আসলে আমার মনে করলাম যে এখানে ভালো পাওয়া উচিত ছিল। আর এটা রেটিনাল ভেন থ্রম্বোসিস যে এটা ঠিক আছে। আর এটুকু এখানে মোটামুটি আছে, আর যিনি কম পাইছেন, কত কম পাইছেন জানি না কত উনি, মানে এটা এটা সবাই ভালো করছে গোড, এটা যে কম পাইছে সে 7 পাইছে, আর যে বেশি পাইছে সে 10-এ 10 পাইছে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে মাল্টিপল মাইলোমার উপর আপনাদের ভালোই একটা দক্ষতা আছে। এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা দেখি কি অবস্থা ছিল। এটাতে যিনি পাইছেন ইনি 2 পাইছেন। আর যাই হোক, এটা তো ক্লাস্ট্রিডিয়াম, এটা ডিফথেরিয়ার অ্যাকশন, হ্যাঁ ডিফথেরিয়া না, সাইনোকোরিওব্যাক্টেরিয়াম ডিফথেরিয়া হইতে পারে। সিটোমেমব্রেনাস কোলাইটিস লেখার পরে এই পরেরটা ভুল করাটা আসলে অন্যায়। আর বাকি যা যা আছে এগুলো ঠিক আছে, এগুলো দেওয়া হয়েছে। উনি 6%, খারাপ পা নাই। ডিফিকাল্ট ডিফিকাল্ট, ব্লাড কালচার হবে না, এটাও এক্সট্রা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, কয়টা 8টা তো চলে গেছে। এখন 9 নম্বর, 9 নম্বরটা তো আমার মনে হয় এটা জাস্ট এমবিবিএস এর একটা জিনিস, যেহেতু আমার কাছে স্কাল্প দুইটা দেওয়ার অপশন ছিল। একটা আমি আইদার মাল্টিপল মাইলোমা দিতে পারতাম, অথবা আপনার থ্যালাসেমিয়া দিতে পারতাম, এই জন্য থ্যালাসেমিয়াটা দেওয়া হয়েছে। মাল্টিপল মাইলোমা যেহেতু আমরা ওই যে হিমোগ্লোবিন ওই জন্য দিতে পারতাম। আমরা দেখি এখানে কোশ্চেনটা কি ছিল। দিস এক্স বিলং টু 10 years old girl admitted into surgery unit with severe upper abdominal pain and vomiting for 1 day. পেশেন্টটা আসলে ভর্তি হয়েছে কোথায়, সার্জারি ওয়ার্ডে। আপার অ্যাবডোমিনাল পেন ছিল এবং ভমিটিং ছিল। দেখেন প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন হচ্ছে আমরা কত পাইলাম, 6.9 পেলাম। টোটাল কাউন্ট পাইছে আমি কত, 2220। প্লাটলেট কাউন্ট হচ্ছিল 80,000। হ্যাঁ, আর এমসিবি হচ্ছে 60%। রাইট ডাউন দা রেডিওলজিক্যাল ফাইন্ডিং, এটা তো আসলে দেখলে বুঝা যাচ্ছে যে থ্যালাসেমিয়ার একটা ফাইন্ডিং আছে। তো আমরা যদি রেডিওলজিক্যাল ফাইন্ডিং বলি, এগুলো কমন, সবাই আপনারা জানেন। ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েড স্পেস, থিনিং অফ দ্য আউটার কর্টেক্স, থিকেনিং এন্ড কোজেনিং অফ দ্য টেবিকুলি, গিভিং রাইজ অফ হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। তো এই মোস্ট লাইকলি ডায়াগনোসিস তো সবাই জানেনই, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, মোস্ট লাইকলি থ্যালাসেমিয়া মেজর। ঠিক আছে, হোয়াট ইজ দা অ্যাবডোমিনাল কজ, এটা তো সবাই বাড়ার কথা। অ্যাবডোমিনাল কজ হচ্ছে হইলো কি, অ্যাকুইট ক্যালকুলাস কোলিসিস্টেটিস। অ্যাকুইট ক্যালকুলাস কোলিসিস্টেটিস যাতে আপনার পেন হয়েছে, ভমিটিং হয়েছে, এটা উনি সার্জারি ওয়ার্ডে অ্যাডমিটেড হয়েছেন। 6 কমপ্লিকেশন, এখন এটা যেটা আসছে এখানে কমপ্লিকেশন, এখানে তো আর দেখুন যেহেতু আপনার একটা হিমোলাইটিস, এগুলো তাহলে এই জন্য কমপ্লিকেশন বলতে পারে, সিমটম বলতে পারে, সাইন বলতে পারে, এগুলো সবসময় মনে রাখতে হবে যে কোন কোশ্চেনটা দিয়ে দিতে পারে। তো যে 6টা কমপ্লিকেশন যদি আমরা বলি, তাহলে একটা হিমোকোমাটোসিস হইতে পারে, ডায়াবেটিস হইতে পারে, গাউট, সিডো গাউট হয়, হাইপোগোনারিজম, হাইপোপিটিজম, হার্ট ফেলোর, কার্ডিওমায়োপ্যাথি, ইভেন কি সিএলডি এখানে লেখা হয় না, যে সিএলডি লিখবে সেও কারেক্ট, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম, এটা তো সবাই জানে, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। হোয়াট ইজ দ্য সিবিএস প্রিভিয়াস অ্যাবনরমালিটি, সিবিসি তে তার আর কি অ্যাবনরমালিটি ছিল এবং কেন ছিল, তাকে প্যানসাইটোপেনিয়া ছিল, এটা হাইপার স্প্লিনিজমের জন্য ছিল, এটার জন্য একটা নম্বর দেওয়া আছে। আমাদের কিন্তু সিবিসি তে যে দেওয়া আছে, দেখেন হিমোগ্লোবিন কমছে, টোটাল কাউন্ট কমছে, প্লাটিলেট কাউন্ট কমছে, তাহলে এই তিনটা কমছে কেন, এটা ডিউ টু হাইপার স্প্লিনিজমের না। আর স্পেসিফিক থেরাপি বা ডেফিনেট থেরাপি আমরা জানি যে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, এটা আমরা জানি অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তো এটা মোটামুটি আপনারা মোটামুটি ভালোই করছেন মনে হয়, এমনি হয়তো লেখছে ঠিক আছে। থ্যালাসেমিয়া, শুধু থ্যালাসেমিয়া লেখলে হবে না। হ্যাঁ, এই
হোয়াট ইজ দ্য কজ অফ দ্য অ্যাবডোমিনাল পেন? স্প্লিনোমেগালি না, স্প্লিনোমেগালি কেন অ্যাবডোমিনাল কজ করে? স্প্লিনোমেগালি একটা ডিসকমফর্ট তৈরি করে, হ্যাঁ, ডিসকমফর্ট অ্যাবডোমিনাল পেন কজ না, হ্যাঁ, এটা হওয়ার কথা না। যদি না স্প্লেনিক রাপচার হয় তাহলে কজ হবে না। এটা মোটামুটি বলা হয়েছে যে নেম দ্য 6 কমপ্লিকেশন। আসলে 6 কমপ্লিকেশনের মধ্যে এটা ওইভাবে ভালো হয় নাই। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস হয়েছে, বাকিগুলো যা যা মোটামুটি এই উনি যে সর্বোচ্চ পাইছেন, উনি কত পাইছেন? উনি 8 পয়েন্ট, ভালোই পাইছেন, হ্যাঁ, 8.5 মোটামুটি ভালোই। এখন স্টেশন 10টা ছিল একটা পিডিগ্রি দেওয়া, হ্যাঁ, পিডিগ্রি কারণ আপনাদেরকে চেষ্টা করা হয়েছে সব ধরনের জিনিস যাতে মানে ইনফেকশন বা হিমাটোলজি যা যা আসতে পারে এই পিডিগ্রিটা আপনাদেরকে দেখতে বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে হলো আপনার কি, এটা হচ্ছে পেশেন্টে দেখে মনে হচ্ছে কি এটা এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, হ্যাঁ, দেখানো হচ্ছে এফেক্টেড, সরি ফিমেল দেখানো হচ্ছে এটা, আর মেল দেখা নর্মাল মেল, আর যেটা হচ্ছে আপনার পুরাটা লাল সেটা হচ্ছে এফেক্টেড, আর যেটা হাফ সেটা হচ্ছে ক্যারিয়ার, এভাবে দেখানো হইতেছে। তাহলে এখানে বোঝানো যাচ্ছে যে এখানে যতগুলো এফেক্টেড আছে সবগুলো হচ্ছে এখানে মেল, আর ফিমেলরা হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, এটা দেখলে বোঝা যাচ্ছে। এখানে এখানে দুইটা ঢেকে দেওয়া হয়েছে, এ আর বি, তাহলে এ এবং বি সম্বন্ধে একটা কোয়েশ্চেন থাকবে। তো এরকম একটা পিডিগ্রি যদি আমরা দেখি তাহলে এটা দেখলে মোটামুটি তাহলে আপনাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে। না বুঝলে এটা আপনার যেহেতু চার্ট দেওয়া আছে, সিনারিও দেওয়া আছে, দিস পিডিগ্রি চার্ট ইজ ফ্রম এ ফ্যামিলি উইথ ব্লিডিং ডিসঅর্ডার, এটা বলার পরে আসলে এইটা পিডিগ্রি দেওয়া না দেওয়া একই কথা, যদিও আমরা এটা আপনাকে সহজ করার জন্য এতগুলো ইনফরমেশন দিছি। তো মেন পরীক্ষাতে হয়তো এত এরকম ব্লিডিং ডিসঅর্ডার বা এরকম নাও বলতে পারে। ব্লিডিং ডিসঅর্ডার দেওয়ার পরে তো বোঝা যায় একটাই থাকে, সেটা হচ্ছে হিমোফিলিয়া। তাহলে ওই যে কোশ্চেনটা যত কঠিন ছিল, এখানে সিনারিও দিয়ে এটা ততটাই সহজ করে দেওয়া হয়েছে। দিস পেশেন্ট, তারপরে এটা অত সহজ না। দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ 10 hour হিস্ট্রি অফ পেন ইন দ্য গ্রোয়েন এন্ড দ্যাট রিলেটেড টু দ্য ব্যাক। তার মানে তার এই পেশেন্টের দেখেন সব বুঝলে দেখবেন যে যত সহজ তত সহজ না। এটা পেশেন্টের একটা পেন আছে গ্রোয়েনে, সেটা ব্যাকের দিকে যাচ্ছে। অন এক্সামিনেশন পেশেন্টের লেফট হিপ ওয়াজ হেল্ড ইন ফ্লেক্স, ফ্লেক্স করে আছে মানে আছে। আর নিজা ক্যাপসেন, লেফটে নিজা ক্যাপসেন থাকে, রিডিউস সেনসেশন আছে। তো নিজা ক্যাপসেন মানে কি 3 4 গেছে, হ্যাঁ, নাম্বার 3 4 চলে গেছে। আবার সেন্সেশন আছে অ্যান্টেরিয়র মিডিয়াল সাইড অফ দা থাই, তো বোঝা যাচ্ছে এটা সাইডে ইয়াতে চলে গেছে, হ্যাঁ, ফিমোরাল নার্ভ আপনার চলে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, তাহলে এখন আমরা যে জিনিসটা দেখলাম যে হোয়াট ইজ দা মোড অফ ইনহেরিটেন্স, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে X-linked recessive. What is the most probable diagnosis? এটা হিমোফিলিয়া এ, এটা বোঝা যাচ্ছে যে তাহলে ডায়াগনোসিসটা হচ্ছে এটা আমরা রিসেসিভ ডিজিজ, X-linked রিসেসিভ ডিজিজ অথবা হিমোফিলিয়া। এখন যে জিনিসটা এখানে সবচেয়ে কঠিন, এর পরবর্তী দুইটা কোয়েশ্চেন ওগুলো সবচেয়ে কঠিন, এটাই হচ্ছে আসল কোয়েশ্চেন। এই জন্য এখানে 2 2 4 দেওয়া আছে। একটা হচ্ছে হোয়াট ইজ এ চান্স অফ বিইং এ, কে বলা হচ্ছে যে এতে ক্যারিয়ার হওয়ার চান্স কতখানি, আর বি এর এফেক্টেড হওয়ার চান্স কতখানি। তাহলে দেখেন এখানে আমি উত্তরটা হয়তো পুরাটাই দিছি। তো এ হচ্ছিল আপনি বি ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা হচ্ছিল 50%। আর কেন 50%, এটা হলো মনে রাখতে হবে। আর বি এর ক্ষেত্রে ফিমেল শুধু ক্যারিয়ার হবে, মেল এফেক্টেড হবে না। তাইলে বি এর ক্ষেত্রে যেটা আমরা একটু যদি আগেরটাতে চলে যাই, তাহলে আমরা তো জানি এটা হচ্ছে একটা মেল, আর এটা ফিমেল কেরিয়ার, মেল নর্মাল। তাহলে এটা দেখেন এটা এটা একই, তাহলে এক্ষেত্রে দেখা যায় যে আপনার কেরিয়ার হবে 50%, এফেক্টেড হবে 25%, আর 25% হেলদি হবে। এটা হচ্ছিল আমরা মোটামুটি যদি আমরা ধরি। আর বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু মেল এখানে এফেক্টেড, এখানে ফিমেল, অল ফিমেল কেরিয়ার হবে, কিন্তু দেখা যাবে যে ওই কোনো মেল এফেক্টেড হবে না। এই হচ্ছিল, এটাই ছিল পি ডিগ্রির যেটা জিনিস, এগুলো আপনার পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। অল অনলি ফিমেল উইল বি ক্যারিয়ার, নো এফেক্টেড, কোনো এফেক্টেড থাকবে না, কারণ মেলরা তো এফেক্টেড হয়। হোয়াট ইজ দ্য কজ অফ নিউরোলজিক্যাল কম্প্রেশন? নিউরোলজিক্যাল সাইনের কজ কি? এটা বোঝাই যাচ্ছে যে এটা দেখবেন যে আমাদের কি হয়, সোয়া সেপসিস হচ্ছে, সোয়া সেপসিস হয়ে লেফট ফিমোরাল নার্ভকে কম্প্রেশন করছে। এটা একটু কঠিন ছিল, আমাদের মনে হয় যে আপনাদের যতগুলো ছিল এটা একটু কঠিন ছিল এই জিনিসটা জানা। The left femoral nerve compression due to left psoas abscess.
Name two investigation that will help to diagnosis the management of the current scenario. এই যে আমাদের যে লেফট ফিমোরাল নার্ভে যে অ্যাবসেস এই অ্যাবসেস হয়ে আছে, এটা ফিমোরাল নার্ভকে কম্প্রেশন করছে। তার যেহেতু নিউরোলজিক্যাল সাইন দিয়ে আসছে, তাহলে অবশ্যই কোনো না কোনো ভাবে এটা কম্প্রেশন হয়েছে, নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, ইউনিল্যাটারাল হয়েছে। তার মানে কি, এটা লাম্বোস্যাক্রাল এই অঞ্চলের কোনো নার্ভ টার্ভ আপনার ইনভলভমেন্ট হয়েছে। তাহলে এখানে যেহেতু ফ্লেক্স আছে, আপনার যা ক্যাপশন, তাহলে এই জন্য এটা ধরে নিতে হবে ফিউনার কম্প্রেশন হয়েছে। কেন হয়েছে? হেমাটোমা হয়েছে। কোথায় হেমাটোমা হয়েছে? এই সোয়াস অ্যাবসেস। এই সোয়াস অ্যাবসেস হেমাটোমার জন্য কি হয়েছে, যখন রুগীটা পাটাকে লম্বা করবে, এক্সটেন্ড করবে, তখন পেন হবে, এই জন্য সে ফ্লেক্স করে রাখছিল। তাহলে এটা যে আমরা এই কারেন্ট সিনারিও ম্যানেজমেন্ট করার জন্য আমাকে সিটি অ্যাবডোমেন করতে হবে, এবং এই যে কারণ দেখতে হবে যে কেন সোয়াস অ্যাবসেসটা না অন্য কোনো কারণে হয়েছে। আর 2 নম্বর যেটা করতে হবে যে ফ্যাক্টরেট লেভেল করতে হবে, কারণ ফ্যাক্টরেট লেভেল দিয়ে আমরা চিকিৎসা এটা করব যে কি দিব। তো মোটামুটি এইটাতে যে জিনিসটা হয়েছে, এটাতে স্যাক্সলিং বলতে পারছেন, হিমোআর্থোসিস, হোয়াট ইজ দ্য কারেন্ট প্রবাবল ডায়াগনোসিস। প্রবাবল ডায়াগনোসিস তো আসলে এটা ইয়াতে মোটামুটি ফ্যাক্টরেটটা ঠিক আছে। আর যিনি 8 পাইছেন উনি তো মোটামুটি ভালোই বলতে পারছেন। হ্যাঁ, হিমোফিলিয়া মোটামুটি ঠিক আছে। এখন তো মনে হয় এটাই মনে হয় লাস্ট সিনারিও খুব সম্ভবত। না, আরেকটা আছে, সরি। এটা দেখেন, এটা যে একটা সিটি স্ক্যান দেওয়া আছে, হ্যাঁ, যেহেতু সিটি স্ক্যান ঢোকানোর একটা ঢুকাইতে হবে ব্রেনের, তো এটা সিটি স্ক্যানের সাথে সিনারিও দেওয়া আছে। সিনারিও হচ্ছে 60 years old normotensive non-diabetic patient presented with right sided hemiplegia for 1 day। হ্যাঁ, একদিন যাবত তার স্ট্রোক, যেমন বোঝাচ্ছে স্ট্রোক নিয়ে আসছে, কিন্তু এখানে তার সিবিসি রিপোর্ট হিমোগ্লোবিন অনেক বেশি। আমরা যখনই জানি যখন হিমোগ্লোবিন বেশি থাকবে, যখন ইএসআর কম থাকবে, তখন এটা ইন্ডিকেট করে পলিসাইথেমিয়া। এখানে দেখেন টোটাল কাউন্ট আছে 13,000। আবার প্লাটলেট কাউন্ট অনেক, 5.5 লাখ বা 6.5 লাখের কাছাকাছি। পিভিসি দেওয়া আছে 59%। হ্যাঁ, তাহলে মোটামুটি যদি এত কিছু দেওয়ার পরে আসলে আসলে এত এত সিনারিও থাকবে, এখানে যে কোনো একটা দিবে, হিমোগ্লোবিন দিবে, ইএসআর দিবে, এগুলো এত কিছু দেওয়া হবে না। তাহলে আপনাদের সহজ করার জন্য, বোঝার জন্য পুরো সিনারিওটা দেওয়া হয়ে গেছে। এটার জন্য আমার মনে হয় তাহলে এখানে তাহলে আমরা যদি ফাইন্ডিং যদি যাই, তো এই যেখানে বোঝাই যাচ্ছে, এটা তো খুব মানে অবভিয়াস একটা ফাইন্ডিং যে সিটি স্ক্যানের মধ্যে এর চাইতে তো সহজ সিটি স্ক্যান ইসকেমিক স্ট্রোকের আর ইনফার্ক্টিক স্ট্রোকের আমরা দেখানো কঠিন হবে। ইনফ্রাকশন যে দেখানো হচ্ছে, দেখেন এখানে হাইপোডেন্স এরিয়া আছে। এটা সাধারণত অ্যান্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল বাদ গেছে, মিডিল সেলভার আর্টারি পুরাটাই ইনভলভমেন্ট হয়েছে। ফাইন্ডিং আপনাকে যদি বলে, তাহলে হাইপোটেন্স এরিয়া অকুপাইং লেফট উল্লেখ করতে হবে। দেখেন, হাইপোটেন্স বলতে হবে, লেফট বলতে হবে, ফ্রন্টো প্যারাইটাল এই রিজনটা যে আছে, এই রিজনটা ইনভলভমেন্ট হয়েছে, সাথে ভেন্ট্রিকল ইফেস্ট হয়েছে, ইফেসমেন্ট অফ দা কোন ইফেসমেন্ট, কোন লেফট ভেন্ট্রিকল। তাই যখন আপনার সিটি স্ক্যান যখন আপনি বর্ণনা করবেন, আপনাকে তো আসবেই তখন রাইট লেফট ভেন্ট্রিকলের কি অবস্থা আছে, হাইপোটেন্স কোন পাশে কতটুকু, এটা প্রাইমারি। এখন হচ্ছে কথা হচ্ছে যে প্রাইমারি ডায়াগনোসিস কি। এরকম সিনারিও পাওয়ার পরে আর বোঝা উচিত যে প্রাইমারি ডায়াগনোসিস আর কি আর হবে, পলিসাইটেমিয়া রুব্রা ভেরা। এখন তাহলে যখন এরপর যখনই বলবে হোয়াট ডু এক্সপেক্ট ইন অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তাহলে এটা তো সবাই এক বাক্যে বলবেন যে স্প্লিনোমেগালি। আচ্ছা, এখন যেটা 5 ট্রিটমেন্ট অপশন, এটা হলো অনেকের কাছে একটু কঠিন মনে হইতে পারে। তাহলে আমরা এটা জানি, এটা সহজ, অ্যাসপিরেশন দেই, ভেনিসেকশন করি, অনেকে হাইড্রোক্সিউরিয়া দেয়, এগুলো থাকবে না, আলফা ইন্টারফেরন, রেডিও অ্যাক্টিভ বেটা। অর্থাৎ এই 3টা জিনিস আমার ধারণা মনে হয় অনেকেই লিখতে পারবেন। তারপরে কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, এটা না জানলে লিখতে পারবেন না। যে ফিউ ডেজ লেটার পেশেন্ট ডেভেলপড অ্যাবডোমিনাল পেন, অ্যাসাইটিস, ডিপ জন্ডিস। তাহলে কেন হইলো? অ্যাবডোমিন র্যাপিডলি ডেভেলপিং অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল পেন থাকবে, অ্যাসাইটিস ডেভেলপ হবে, ডিপ জন্ডিস হবে, এটা একটাই হয়। এটা একটা সিনারিও, একটা শর্ট কোশ্চেন আপনি আশা করতে পারেন। এই সিনারিওটা সারাজীবন মনে রাখবেন, এটা বার্ড চিয়ারি সিনড্রোম। হ্যাঁ, তাহলে কারো যদি অ্যাকাউন্ট পলিসাইটেমিয়া রোবরা কি হয়, এখানে পেশেন্টের থ্রম্বোসিস বেশি হয়, থ্রম্বোসিসে তার স্ট্রোক হয়েছে। তাই এখন যদি আমাদের এখানে পোর্টাল ভেন থ্রম্বোসিস হওয়ার কারণে এরকম বার্ড চিয়ারি হইতে পারে, তাহলে এই যে বার্ড চিয়ারি হয়েছে, অ্যাসাইটিস হয়েছে, অ্যাবডোমিনাল পেন হয়েছে, ডিপ জন্ডিস, তাহলে হোয়াই বার্ড চিয়ারি সিনড্রোম। নেম ফর্ম কমপ্লিকেশন, কমপ্লিকেশন আর কি হইতে পারে? স্ট্রোক ছাড়া অন্যান্য কমপ্লিকেশন হইতে পারে, যেমন ডিবিডি হইতে পারে, অন্যান্য পেপটিক আলসার ডিজিজ হইতে পারে, থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন, এর মধ্যে আমরা ডিবিডি এনে দিচ্ছি, বা আদার যদি কোনো জায়গায় থ্রম্বোসিস হয়, পেপটিক আলসার ডিজিজ হইতে পারে, মনে রাখতে হইতে পারে, গাউট হয়, হাইপারইউরেসিমিয়া হয়, ব্লিডিং ম্যানিফেস্টেশন লাইক ইপিস্টেক্সিস, অন্যান্য কিছু হতে পারে।
তো এই হচ্ছে দিজ আর দা হচ্ছে আপনার যদি আমার এটা থাকে, তাহলে পলিসাইটিমের রুব্রা ভেড়া যেগুলো আপনাদের জন্য নেওয়া হয়েছে এগুলো সবই আপনাদেরকে কমন জিনিস নেওয়া হয়েছে। এইটা মোটামুটি অনেকেই লিখতে পারছেন, ভালোই লিখছেন, ঠিক আছে। 7 পয়েন্ট, আর এখানে 4 পাইছেন যিনি, তো উনিও মোটামুটি তো মনে এটা অ্যাকুইটি ইসকেমিক স্ট্রোক উনি আছে লেখছেন, ওনার হয়তো পলিসাইটিমের রুব্রা ভেড়া নিয়ে ওইভাবে ইয়া করেন নাই। হুম, আচ্ছা। এখন দেখেন শেষ দুইটা আমাদের ওসপি ছিল, তারপরে তো কাউন্সেলিং ছিল। 30 years old lady brought to emergency for seizure followed by unconsciousness, who was a history of LOCS for 5 years ago. Her pregnancy period was uneventful, মানে প্রেগন্যান্সিতে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, ভালো ছিল। তো উনি একটা পেশেন্টের কি হয়েছে, ওনাকে যখন LOCS করা হয়েছে মানে সিজার করার পরে, হ্যাঁ, রুগীটা আসলে সিজার হয়েছে 5 দিন আগে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসছে আনকনসিয়াস, সিজার ফলোড বাই আনকনসিয়াস অবস্থায়। তার প্রেগনেন্সির মধ্যে কোনো সমস্যা ছিল না, একলামশিয়া প্রি-একলামশিয়া এগুলো ছিল না। যখন ভিজিটিং ডক্টর বা ইমার্জেন্সি মেডিকেল অফিসার যখন তাকে এক্সামিনেশন করে, তার জিসিএস পাইছে 10, মানে সে আনকনসিয়াস আছে, তার বিপি আছে এরকম, টেম্পারেচার বেশি, কোনো ফোকাল নিউরোলজিক্যাল সাইন নাই, ঠিক আছে। ইনভেস্টিগেশন যখন দেখলো তার হিমোগ্লোবিন 9, ইএসআর বেশি, টোটাল কাউন্ট হচ্ছে 7,000, প্লাটিলেট কাউন্ট কমে গেছে। তাহলে এরকম একটা পেশেন্ট সবসময় মনে রাখবেন, যখন কোনো পেশেন্ট প্রেগনেন্সির পরে অজ্ঞান অবস্থায় আসবে, হ্যাঁ, তাকে ফিভার থাকবে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, এনিমিয়া থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে, তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিটিপি। এখন টিটিপি যদি আপনি না জানেন তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই একটা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা। টিটিপি এবং হাঁস, হাঁস এবং টিটিপি এটা আপনাকে যে কোনো না যে কোনো ভাবে ঘুরায় পেঁচে আসবে। শর্ট কোশ্চেনে আসতে পারে, আপনার ওসপিতে আসতে পারে, সিনারিও সারা দিয়ে কোশ্চেন করতে পারে। তাহলে টিটিপি, হাঁস, এবং এটার সাথে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে দুইটা, একটা হবে হাঁস, একটা হলো ডিআইসি। হ্যাঁ, এটা হচ্ছে এখন আমরা 4টা চিকিৎসা কি দেই, ট্রিটমেন্ট অপশন আছে 4টাই টিটিপির: প্লাজমা অ্যাকশন, গ্লুকোকর্টিকোস্টেরয়েড, অ্যাসপিরিন, রিটুক্সিমেব। তাহলে এটা ছিল টিটিপি। তো যারা টিটিপি পড়ছেন তারা এটা পারবেন, আর যার টিটিপি হাঁস সম্বন্ধে ধারণা নাই তার জন্য এই কোশ্চেনটা আনসার করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। এটা তার একটা সিনারিও, হ্যাঁ, জাস্ট এগুলো কোশ্চেন দুইটা ছোট ছোট দেওয়া হয়েছে, এটা একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে জাস্ট শুধু একটু ওরিয়েন্টেশন করে দেওয়া, নাহলে তো আসলে এটা একটা হারসে একটা হয় এবং এটাতে আর একটা আলাদা আলাদা কোশ্চেন হয়। চেষ্টা করলাম যে দুইটা সিনারিও একটার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য। 40 years already admitted with হয় না, admitted into medicine ward with the complaint of fever and gum bleeding। তার ফিভার আছে, গাম ব্লিডিং আছে, তার সিবিসি আমরা দেখলাম, সিবিসি ছিল কত, সিবিসির মধ্যে হিমোগ্লোবিন 6, ইএসআর হচ্ছে 78, টোটাল কাউন্ট হচ্ছে 88,000। টোটাল কাউন্ট বেশি মানে আপনাকে মনে রাখতে হবে যে লিউকেমিয়ার দিকে চলে যাচ্ছে। নিউট্রোফিল কম, লিম্ফোসাইট মোটামুটি আছে, মাইলোব্লাস্ট 30%, মানে এএমএল এর পেশেন্ট। প্লাটলেট হলো কত, 70,000, সিরাম ক্রিয়েটিনিন বেশি। তাহলে দেখেন এখানে তো আমি একটা জিনিস বুঝতেই পারলাম, এটা তো ব্লাস্ট অ্যাকুইট এএমএল এর একটা রুগী, তার হচ্ছে কি আছে আবার ক্রিয়েটিনিনও বেশি, এটা তো বুঝলাম না এএমএল এর পেশেন্ট কেন কি ক্রিয়েটিন বাড়লো। হুম, 5 ডে, আচ্ছা বাড়াইছিল আগে থেকে। 5 days লেটার পেশেন্ট ডেভেলপ অ্যানুরিয়া এবং জয়েন্ট পেন, এবং 4-5 দিন পরে হাসপাতালে ভর্তি হওয়ার 5 দিন পরে রোগীর কি হয়েছে, প্রস্রাব কি হয়েছে, কমে গেছে, অ্যানুরিয়া মানে অ্যাকুইট রেনাল ফেলিউর ডেভেলপ করছে, ঠিক আছে। এবং তার জয়েন্ট পেন আছে, তার হচ্ছে জয়েন্ট পেন। ইনভেস্টিগেশন রিভিল যে এটা তো খুব সব দেওয়ার পরে আর কিছুই থাকে না, কেটিন বেড়ে গেছে, ইলেকট্রোলাইট দেখেন পটাশিয়াম বেড়ে গেছে, মানে কে ডেভেলপ করছে আরো, হ্যাঁ, আগে কেটিন বেশি ছিল আরো বেশি বেড়ে গেছে। আর ইউরিক অ্যাসিড 7 মিলিমোল। তাহলে এরকম একটা সিনারিও যে কোনো পেশেন্টের, তার মানে এই ডিটোরিয়েশন হওয়ার কারণ কি, এই ডিটোরিয়েশন কারণ যে হাসপাতালে ভর্তি হওয়ার পরে, এটা তো আপনি বুঝতে পারছেন লিউকেমিয়া, আমরা কেমোথেরাপি শুরু করছি কিন্তু এটা এই জিনিসটা বলা হয় নাই, কিন্তু বোঝানো হয়েছে যে 5 দিন পরে মানে কি ডেফিনেট ট্রিটমেন্ট শুরু করা হয়েছে এর জন্য। তাহলে তার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ক্রিয়েটিন বেড়ে গেছে, পটাশিয়াম বেড়ে গেছে। তাহলে হোয়াট ইজ দা ডায়াগনোসিস অফ দা কারেন্ট বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি, এটাকে বলি আমরা টিউমার লাইসিস সিনড্রোম। তো অবশ্যই 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 টিউমার লাইসিস সিনড্রোম সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে, এটা সিনারিও আকারে শর্ট কেস বা শর্ট কোশ্চেন হিসেবে আপনাকে আসতে পারে।
হোয়াট ইজ দ্য আন্ডারলাইং কজ অফ সাডেন বায়োকেমিক্যাল ডিটোরিয়েশন? এই যে হঠাৎ করে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি হলো, কেটিন বেড়ে গেল, পটাশিয়াম বেড়ে গেল, ইউরিক অ্যাসিড বেড়ে গেল, এটা হচ্ছে কি স্টার্টিং কেমোথেরাপি। কেমোথেরাপির কারণে সেল লাইসিসে অ্যাপ্রোপ্রিয়েট হাইড্রেশন করা হয় নাই, সেক্ষেত্রে আরো কিছু কোয়েশ্চেন ছিল, এটা প্রিভেনশনের জন্য আমরা কি কি মেজার নিতে পারতাম, বা এখন কি চিকিৎসা দিব, এটা এগুলো আমরা কোয়েশ্চেন করি না। যদি বললাম টোটাল টিউমারাইসিস এর উপরে একটা আপনার ওসপি করা যায়, কিন্তু এটা জাস্ট আপনাকে একটু ওরিয়েন্টেশন করার জন্য এটা আসছে। এইটাতে অবশ্য অনেকে খারাপ করছেন, ইনি তো মোটামুটি টোটালটাই হয়তো উনি ভুল করে ফেলছেন, যে কারণে ওনার নম্বরটা ভালো হয় নাই। আর উনি 5.5 পাইছেন, তো উনি এত মোটামুটি ডিআইসি সেপসিস উনি টিটিপিটা বুঝতে পারছেন, টিটিপি বুঝে উনি নম্বরটা নিয়ে গেছেন, এবং টিউমার লাইসিস লিখে উনি কেটে দিচ্ছেন। হ্যাঁ, এটা মোটামুটি ওনার একটু দেখ, উনি মনে হয় এই জিনিসটা সম্বন্ধে ওরিয়েন্টেশন আছেন, টিউমার লাইসিস এবং টিটিপি। তাহলে এইগুলো যদি ওরিয়েন্টেশন না থাকলে আপনি কিন্তু লিখতে পারবেন না। এই যে এটা উদ্দেশ্য যে আমাদের ওসপি সম্বন্ধে। এখন শেষ, আমাদের ওসপি দুইটা ওসপি আছে, এই শেষ, আর বেশি সময় নাই। আচ্ছা যাই হোক, এখন আমাদের যেটা ছিল কাউন্সিলিং, আপনাদের কাউন্সিলিং সম্বন্ধে, কাউন্সিলিং তো আপনাকে কোনো ব্রিফ করে দিছে, আমার আর বলার কিছু নাই। জাস্ট আমি কাউন্সিলিং সম্বন্ধে কিছু বলতে যে আপনাদের একটা পার্ট থাকবে কাউন্সিলিং। কাউন্সিলিং সম্বন্ধে আসলে কতগুলো জিনিস আমরা দেখি, ঠিক আছে? এটা যদি ওইভাবে অত মানে সুন্দর করে করা হয় না কাউন্সিলিংটা সময়ের অভাবে, আপনারা এটা একটা যেখানে একটা কোশ্চেনটা ভালো করে বলতে হবে। আপনার কিন্তু সময় বেশি থাকা, 5 মিনিট অনেক সময়, কথা বলে শেষ করতে পারবেন না, ঠিক আছে? 30 years old woman presented with report which revealed anti-HIV antibody 1 and 2 positive, and that was done as a screening test. দেখেন, স্ক্রিনিং টেস্ট মানে কি, এটা কনফার্মেটরি করতে হবে। পেশেন্ট টু গেট ওয়ার্কিং ভিসা ফর অ্যাব্রড, ভিসা অ্যাব্রড করার জন্য আমরা তো জানি যে যখন একটা পেশেন্ট আবার বিদেশে যাইতে চায়, তার কিছু কিছু টেস্ট ম্যান্ডেটরি আছে, এসবিএস, এজি, বিডিআরএল, তার মধ্যে এইচআইভি একটা। ইজ ম্যারিড এন্ড হ্যাভিং চাইল্ড অফ 4 ইয়ার, 4 বছরের একটা বাচ্চা আছে, এন্ড রিটার্ন 3 month ago ফ্রম দুবাই। দুবাই থেকে আসছে, she worked as maid servant for 1 year. কাউন্সিল হার, দেখেন এখানে আসল জিনিসটা রিগার্ড কোর্স, প্রগনোসিস এবং ট্রিটমেন্ট। তাহলে তার ন্যাচার কোর্স সম্বন্ধে বলতে হবে, প্রগনোসিস সম্বন্ধে বলতে হবে, ট্রিটমেন্ট সম্বন্ধে, এই তিনটা হচ্ছে জিনিস। তাহলে প্রথমে যেগুলো কাউন্সিলিং এ গ্রিটিং বলতে হয়, নিজেকে প্রথমে সালাম দিতে হয়, আপনাকে পরিচয় দিতে হয়, এবং কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয় যে আপনি কি রোগটা সম্বন্ধে কিছু জানেন, আপনার কি রোগ হয়েছে, তখন আপনাকে রোগটা বুঝাই বলতে হয়। এবং এই সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ব্রেকিং ব্যাড নিউজ দেওয়ার জন্য, মানে যখন কোনো একটা খারাপ নিউজ দিবেন তখন কিন্তু আপনাকে এমফেসাইজ দিতে হবে, তাকে কথা বলার সাথে আপনার সিম্পিতি দেখতে হবে, বলতে হবে যে আপনাকে আমরা একটা খারাপ সংবাদ দিতেছি, এটা আপনি আমাদের খুবই দুঃখে, মানে জাস্ট আপনি এমপ্যাথি, তার যে এদের দুঃখে যে আপনি দুঃখিত হয়েছেন, এমপ্যাথি এটা দেখাইতে হবে। তারপরে যে আমরা কমন কতগুলো প্রফর্মা পড়ো করি, প্যাথোফিজিওলজি অফ দ্য ডিজিজ, ডিজিজটা কি ধরনের ডিজিজ, এটা কিভাবে ইয়া করে, একটু আপনি রুগীর বাসায় রুট অফ ট্রান্সমিশন কিভাবে হয়, হ্যাঁ, এগুলো কতগুলো জিনিস আপনাকে বলতে হবে, যে এটা হলো এরকম আমাদের ইমিউনিটি ডেভেলপ করে, ধ্বংস করে দেয়, এটা এইভাবে হয়, এটা সেক্সুয়ালি হয়, ব্লাডের মাধ্যমে যায়, মা থেকে পেরিনেটাল, এগুলো আপনাকে প্যাথোফিজিওলজি বলে দিতে হবে। ন্যাচারাল কোর্স তো আমরা চাইছি বলার জন্য, এটা সিমটম থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, বিভিন্ন স্টেজ আছে, এগুলো টুকটাক, এটা এইডস, এর জিনিসটা কি, অপরচুনিস্টিস ইনফেকশন হয়, এগুলো মানে কতগুলো কথাবার্তা আপনাকে অ্যাড করতে হবে, যে এটা এই স্টেজে থাকে, এটা সিমটোমেটিক থাকে, এটা একটা সময় এইডস এর পরিণত হতে পারে, এটা হইলে কি হবে, সিডিফল কাউন্ট যদি যখন কমে যায় তখন অপরচুনিটি, এগুলো কতগুলো আপনি কিছু কিছু শব্দের মাধ্যমে বলবেন। বেজলাইন ইনভেস্টিগেশনের মধ্যে কি কি আমাদের কিছু বেজলাইন ইনভেস্টিগেশন করতে হয় রুগীটাকে। আর তখন এই সমস্ত ক্ষেত্রে যখন এইচআইভির কাউন্সিলিং করবেন তখন মনে রাখতে হবে, রুগীকে এনশিওর করতে হবে যে আপনার যে রোগটা, এটা আমরা আপনার কাউকে গোপন রাখবো, তবে এটা পেশেন্টকে তখন আপনাকে যেটা যে কতগুলো জিনিস ইমোশনাল সাপোর্ট দিতে হবে, এটা আপনি পড়বেন, দেখবেন এইচআইভি কাউন্সিলিং এ আছে। এবং এটা যে আপনাকে নোটিফাইবল ডিজিজ, রুগীকে বলতে হবে যে এটা আমরা আমাদেরকে, এটা গভর্নমেন্টের নিয়ম অনুসারে এটা আপনাকে জানাইতে হবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা ডিসক্লোজ করব না আপনার সম্বন্ধে, কিন্তু এটা আমরা অবশ্যই অথরিটি থেকে জানাবো। এই কতগুলো কোশ্চেন করতে হবে, তার সোর্স অফ ইনফেকশনটা কোথা থেকে আসলো, তার হাজবেন্ডের অকুপেশন কি, হাজবেন্ড কি করে, হ্যাঁ, যে ইট ইজ আ নোটিফাইবল ডিজিজ। তারপরে পেশেন্টকে এডুকেট করতে হবে যে এই এই কি কি ভাবে ছড়ায়, কি কি করা যাবে না, কি কি করতে হবে,
যেহেতু এটা পেশেন্টের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই পেশেন্টের সেক্সুয়াল বিহেভিয়ার কি হবে না হবে, প্রেগনেন্সি করতে হবে। 2 নম্বর, এই সমস্ত চিকিৎসা ক্ষেত্রে যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে সবসময় করতে হয়, যে ট্রিটমেন্ট কখন করবেন, কেন করবেন, করলে কি সমস্যা, না করলে কি সমস্যা, এটা কস্ট কেমন, কতদিন করতে হবে, লাইফ লং করতে হবে কিনা, ফলো আপ করতে, যে কোনো ট্রিটমেন্ট নিয়ে আপনাকে কতগুলো কথাগুলো বলতে হয়, ফলো আপে আসতে হবে বলতে হয়। কাউন্সিলিংটা যে কোনো ডিজিজের ডেঞ্জার সাইন থাকলে বলতে হয়, কমপ্লিকেশন থাকলে বলতে হয়, চিকিৎসা করলে কি সবই সুবিধা, না করলে কি সুবিধা। তারপর যেটা কস্টলি চিকিৎসা, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে তো রুগী বলবে টাকার জন্য, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে বিভিন্ন এনজিও আছে, গভর্নমেন্ট আসে আমাদেরকে সাহায্য করে, আর এই ক্ষেত্রে ডাক্তার তো আপনি বিনামূল্যে পাবেন, এই জিনিসটা তাকে বলতে হবে। তারপর এই সমস্ত ক্ষেত্রে সব সময় কি করতে হবে, অ্যাসুরেন্স করতে হবে, এমপ্যাথি দেখাতে হবে। সব শেষে যেটা হয়, রুগীকে জিজ্ঞেস করতে হয় যে আপনি, যে আমি যে আপনাকে বুঝা কথাগুলো বললাম, আপনার কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, এবং আপনার কাছে কোনো মনে কোনো কোয়েশ্চেন আসছে কিনা। কারণ রোগীকে অনেক সময় দেখা যায় স্যার অনেক সময় কোয়েশ্চেন দিয়ে যায়, যেখানে আমি 2টা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছিলাম যে আই ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর ওয়ার্কিং, এম আই এবল টু গো, আর রিগার্ডিং প্রেগনেন্সি বা কেউ সেক্সুয়াল বা এগুলো অনেক কিছু জানতে যেতে পারে। এটা আপনি উত্তর দিলেন। তারপর এন্ড সেশন, সবসময় কথা এখন বলতেছেন আপনারা সবাই দেখেন কেউ মাটির দিকে তাকায় কথা বলেন না, পেশেন্টের সাথে কথা বলতে হবে, আই টু আই কন্ট্যাক্ট থাকতে হবে। এবং যখন আপনি বিশ্বাস করবেন তখন পেশেন্টকে থ্যাংক দিবেন যে ধন্যবাদ আমাকে কোঅপারেশন করার জন্য, এবং আমি আপনার একটা সুন্দর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য বা সুস্থতা কামনা করি, এরকম একটা। তাহলে এটা হচ্ছে টেকনিক। এটা আপনাকে, যেহেতু আপনারা সারা জীবন ব্লক করবেন, এগুলো একটার পর একটা আপনাকে দিতে হবে। এখন সবচাইতে শেষের স্টেশনটা, এটা আসলে আমি সাজাইতে পারিনি, এটা মাত্র নিলাম, সেটা হলো আপনাদের একটা আইইউ স্টেশন ছিল। আপনাকে তো মোটামুটি আমরা যেটা দিছিলাম, যে একটা 20 বছরের রুগী আপনার কাছে আসছিল, ফিভার গাম ব্লিডিং ফর 7 days, হঠাৎ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। দেখেন, এটা তো আমাদের খোরশেদ স্যার নিয়েছিল, এবং স্যার খুবই 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 আপনাদেরকে হেল্প করছে, আমি হলে এত হেল্প করতাম না। যাই হোক, এটাকে কোয়ারি দেওয়া ছিল যে 20 বছরের একজন লোক আপনার কাছে আসছে, হ্যাঁ এটা আপনারা জানেন, ফিভার এবং গাম ব্লিডিং ফর 7 days, জ্বরও আছে, গাম ব্লিডিং হচ্ছে 7, হঠাৎ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে আপনাকে বলতে হবে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আমরা এখানে যেগুলো রাখছিলাম, যে ডেঙ্গু রাখছি, অ্যাকুইট লিউকোমিয়া, এ প্লাস্টিক অ্যানিমিয়া, সেপসিস ডিআইসি। তো এই মধ্যে এক্সামিনারকে তো দেখ খুব একটা বেশি বলার না, এক্সামিনার যদি আপনি না বলতে পারলে 2টা বলার পর বলে, আর কিছু বলতে চান কিনা এরকম বলে, যদি না বলেন পরের ইয়াতে চলে যাবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন ছিল হোয়াট ডু ইউ লুক ইন জেনারেল এক্সামিনেশন। তাহলে এখানে দেখেন জেনারেল এক্সামিনেশনে কি কি ফাইন্ডিং আছে এগুলো আপনাকে বলতে হবে, এবং এই সেক্ষেত্রে কিন্তু স্যার আপনাকে বলে দিবে যে জেনারেল এক্সামিনেশনে বললো এনিমিয়া সিভিয়ার, পরে বলে দিতে পারে জন্ডিস নাই, টেম্পারেচার 100 এত, পরিটেন্ডারনেস অ্যাবসেন্ট। যেহেতু আপনার ডিডি আছে তাহলে আপনার তো এগুলো দেখতেই হবে, বিপি এত নরমাল, গাম হাইপারট্রফি আছে কিনা অ্যাবসেন্ট, পালস এত, লিম্ফেনোপ্যাথি অ্যাবসেন্ট, র্যাশ বা পারপুরিক প্রেজেন্ট, হ্যাঁ, অপথলমোস্কোপি। তাহলে দিয়ে আমরা কি কি জেনারেল এক্সামিনেশনে কি কি দেখতে চাবো, তখন এরকম এগুলো আপনারা বলবেন, স্যার টিক মার্ক দিবে বা বলবে যে আরো কিছু দেখতে চাও কিনা। তারপরে আপনাকে যে জিনিসটা দেয়া হয়েছিল যে কি কি ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আপনি করতে চান, এখানে কিন্তু বলা হয়েছে যে কি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। তো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কি কি বলতে হবে, তা একটা সিবিসি করব, আমরা পিভিএফ করব, যেহেতু ডেঙ্গু একটা ডিডি আমাদের, অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি, কেন অ্যান্টিবডি NS1 না, যেহেতু এটা সে 7 দিন পরে আসছে, আরবিএস করি, ক্রিয়েটিনিন করি, পিটিএ পিটিটি দেখতে পারি ডিআইসির জন্য, ইউরিনারি আমরা দেখতে পারি, আলট্রাসাউন্ড দেখতে পারি, হেপাটাইটিস, চেস্ট এক্সরে করতে পারি। দিজ আর দা হচ্ছে ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইনের ইনভেস্টিগেশন গুলো আমরা করতে চাই। তখন আপনাদেরকে স্যার এটা বলে দিছে যে এটা নরমাল, এটা নরমাল, ইউরিন এরকম আছে, আর বেস কেটিন এত। তখন আজ আমরা যেটা, আমি এটা এখন খুঁজে পাই নাই, আপনাদেরকে একটা তখন সিবিসি রিপোর্ট দেওয়া হয়েছে, সিবিসি রিপোর্ট দেওয়ার পরে জিজ্ঞাসা করছে সিবিএস এবং পিভিএফ দেখার পরে ফাইন্ডিং কি। তো এটা আপনার বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা প্যানসাইটোপেনিয়া ছিল, উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস ছিল। তাহলে প্যানসাইটোপেনিয়া আপনারা বলছেন, অনেকে বলেন নাই, স্যার হয়তো বলছে এই দেখো ভালো করে দেখো আর কি আছে এখানে, ডিফারেন্সিয়াল কাউন্ট, অনেক সময় এক্সামিনার ক্লু দেয় ডিফারেন্সিয়াল কাউন্টে কিছু আছে কিনা। তাহলে এ প্লাস্টিক কি আসছিল, প্যানসাইটোপেনিয়া রিলেটিভ লিম্ফোসাইটোসিস। তখন স্যার জিজ্ঞেস করছিল এরকম একটা প্যানসাইটোপেনিয়ার পেশেন্ট, আমরা নেক্সট পিভিএফ যখন প্যানসাইটোপেনিয়া পাইলাম সিবিসি পিভিএফ এ,
নেক্সট ইনভেস্টিগেশন কি করব, আপনাকে অবশ্যই বলবেন যে বোন মেরো। তো বোন মেরো দেখার পরে স্যার আপনাদেরকে বোন মেরোটা দিয়েছিল, বোন মেরোতে দেখা গেল কি এটা হাইপোসেলুলার মেরো। তখন আপনাকে দেখার পরে আপনাকে জিজ্ঞেস করতেছিল যে এখানে এখন ডায়াগনোসিস কি, তাহলে আপনার হাইপোসেলুলার মেরো যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আপনি বলবেন যে এটা এ প্লাস্টিক অ্যানিমিয়া। যখন এ প্লাস্টিক অ্যানিমিয়া যখন আপনি বলছেন তখন স্যার হয়তো আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি আর কি ইনভেস্টিগেশন করতে চাও এই রোগীর এটিওলজি দেখার জন্য। এই প্লাস্টিক অ্যানিমিয়া তো প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে। যেরকম আমরা তখন এই যে ভাইরাল মার্কার গুলো দেখি কমনলি ওয়ার্ডে আপনারা দেখছেন যে হেমাটোলজিতে দিলে তারা বি তারপর সি দেখতে পারে। তাহলে এখন এই রুগীটা যেহেতু আমরা কি দিব তার যেহেতু আপনাদের খেয়াল করে দিচ্ছেন এই জ্বরটা আমরা কিভাবে ম্যানেজ করবো, আমাদের কোশ্চেন ছিল ফিভার এবং গাম ব্লিডিং। এই পেশেন্টের আপনাদের যখন পিভিএফ ছিল ওখানে আপনাকে ছিল তার কি ছিল নিউট্রোপেনিয়া ছিল। আসলে পেশেন্ট নিউট্রোপেনিক সেপসিস ডেভেলপ করছে বা ফিভার ডেভেলপ করছে, তাহলে আমরা জানি যে নিউট্রোপেনিক ফিভার হইলে আমরা কি দেই, আমরা টজোব্যাকটাম পিপিআইরাসিলিন দেই। তাহলে আপনাকে বলতে হবে স্যার আমরা এটা অ্যান্টিবায়োটিক দেব, এটা আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেব, ইউজুয়ালি আমরা দেই পিপিআইরাসিলিন এন্ড টজোব্যাকটাম। ঠিক আছে, তখন স্যার বলল আচ্ছা অ্যান্টিবায়োটিক দিলা তারপরে ইমপ্রুভ হচ্ছে না তাহলে কি করবা, আমরা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল দিব। তাহলে এইটাই ছিল আপনাদের আইওই আর হচ্ছে ওসপি। তাহলে মোটামুটি এই তো আমাদের মোটামুটি ক্লাস, এটা সেটা দিতে চাইছিলাম একটা আমি, এটা পরে আর দেই না। এটা ছিল হলো ইয়ে এনিমিয়াটা যে ম্যাগলোব্লাস্টিক এনিমিয়া, কিন্তু ওইটা পরে শেষে চেঞ্জ করছে। তাহলে আমার মনে হয় যে এই হচ্ছে আমাদের আজকের যেটা। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আর নাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। আচ্ছা কোশ্চেন মনে হয় নাই, ঠিক আছে, কারণ উত্তরিত দেওয়া আছে, কোশ্চেন তো সুযোগ নাই। ঠিক আছে, আমার কতগুলো পরামর্শ দিয়ে আমি তাহলে আজকের লেকচারটা আমি শেষ করছি। এক সময় এখানে যারা আছেন ম্যাক্সিমাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট, একসময় মনে রাখবেন পোস্ট গ্রাজুয়েশন আর কিছুই না, এটা হচ্ছে একটা মহাসমুদ্র আমি যেটা মনে করি, হ্যাঁ। আর আপনি আছেন নৌকা, নৌকার মধ্যে বসে আছেন, নৌকার মধ্যে একটা হাল বলে যেটা আপনাকে ধরে রাখতে হয় যে সেল বা পাল। আপনার এই পজিশন কারোর জন্য সহজ, কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন। তো সুতরাং নেভার ডিসহার্টেড, কখনো আপনি ডিসহার্টেড হবেন না। আজ পর্যন্ত আমি যত যাদেরকে দেখছি বা আমার যাদের যারা ছিল, কেউ আমার আগে পজিশন করছে একসাথে শুরু, আমি পরে করছি, আবার কেউ আমার পরেও করছে। এখন এই জন্য এটা কার কখন কি হবে এটা শুধুমাত্র যে আপনি ইয়েতে হবে যে আপনার কি বলে যে আপনি ভালো প্রিপারেশন দিলেন, এটা লাকেরও কিছু ফেভার আছে। তো একটা কথা আছে, সংসার সাগর দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা। তাহলে আমি মনে করি দুইটা জিনিস আপনার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হলে, একটা ধৈর্য থাকতে হবে, দুই অধ্যবসায় থাকতে হবে, এবং দুই নিজের উপর কনফিডেন্স হারানো যাবে না। নিজের উপর কনফিডেন্স হারাইলে আপনি ফেল হয়ে গেলেন, তখন ওই যে আপনাকে ঢেউয়ে আশ্রয় কোন যাতে কই নিয়ে যাবে আপনি টের পাবেন না। আপনার আগে যারা আসছে সবাই গ্রাজুয়েশন করতে পারছে, যারা যারা লেগেছিল, কেউ একটু আগে করে কেউ একটু পরে করে। সো পোস্ট গ্রাজুয়েশন মানে আপনার ধাক্কা আসবে, যে ধাক্কা খায় পড়ে যায় তুই হাত করবে সে শেষ, আর যে ঝাড়া দেওয়া দাঁড়ায় থাকবে সে মনে করবেন যে সার্ভাইভ করবে। তো আপনার জন্য আমাদের একটাই পরামর্শ যে এটা তো আপনারা যেহেতু মানসিক মেডিকেলে আছেন, এটা খুব ডিফিকাল্ট আপনাদের জন্য। এখানে আমাদের একাডেমিক পরিবেশে আপনারা ওইভাবে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারি না, আপনাদেরকে কষ্ট করতে বেশি, পড়তে বেশি হয় আপনাদের। তবে কিছুটা উপকার আছে অপকার আছে, আপনার একাডেমিক দিক থেকে মানে পিছায় গেলেও আপনার ক্লিনিক্যালি অনেক আগায় যাচ্ছেন। এটা আপনি যখন পাশ করে যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন। একজন বিএসএমইও যারা 10টা রোগী দেখে পোস্ট গ্রাজুয়েশন করছে আর আপনি 10,000 রোগী দেখে পোস্ট গ্রাজুয়েশন করছেন, ফার ফার ডিফার। তারা সবকিছু আসলে দেখবেন যে টিপিক্যাল চিন্তা করবে, অনেক কিছু দেখবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি অনেক আগায় যাবেন। এটা আপনারা এখন যদিও অনেকে কষ্ট পান আপনারা, কিন্তু আমি আপনাকে কথা দিলাম আজ থেকে 5 বছর পরে যখন আপনি এক্সপোজার যাবেন, তখন যে বেশি রুগী দেখে পাশ করছে আর যে বই পড়ে পাশ করছে, এই দুজের মধ্যে একটা লাইন অফ ডিমার্কেশন হয়ে যাবে। এই সুফলটা আপনি পাবেন পাশ করার পরে। আর পাশ করার আগে আপনাকে একাডেমিক্যালি সাউন্ড হতে হবে, এটার জন্য আপনি পড়েন, চোখ কান করে রাখেন। আপনারা যে যে ওয়ার্ডে থাকেন সে ওয়ার্ডে আপনাদেরকে মানসিক মেডিকেল এখন যথেষ্ট
আছে, যথেষ্ট পরিবেশক ডাক্তার আছে, রেজিস্ট্রার হিসাবে আছে, কনসালটেন্ট হিসাবে আছে, স্টেট প্রফেসর হিসাবে আছে। আপনারা যার যার ওয়ার্ডে, যে যে ওয়ার্ডে প্লেসমেন্ট থাকেন না কেন, তারা কি করেন, তারা তাদেরকে ধরে ধরে আপনারা কেস প্রেজেন্ট করেন, নিজেরা বলেন যে স্যার বলে না, স্যাররা তো ব্যস্ত থাকবে, আপনারা যদি আগ্রহ দেখান অবশ্যই স্যাররা আগ্রহ দেখাবে। তা মোটামুটি তাহলে আমার আজকে এখানে শেষ, আমি তো স্টপ শেয়ার করে দেই। হ্যাঁ, আর কারো কোনো যদি বক্তব্য থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, নাইলে আজকের মতো এখানে সমাপ্তি। সবাইকে শুভরাত্রি।